ওকে, আচ্ছা কোন পেপার সলভ করার কথা জানো? ও 4A 4B, রাইট। 4A 4B, লেটস মুভ অন টু দিস। কত নম্বর কোশ্চেন নাজিয়া? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 থেকে। আচ্ছা, নাম্বার 4-এ যাই প্রথমে একটু। নাম্বার 4 এ সলভ করছো? আচ্ছা, এটা তোমরা সলভ করো তো 2.42 ইলেকট্রন ভোল্টকে লেটস কনভার্ট ইট ইনটু জুলস ফার্স্ট, এরপর ই ইকুয়াল টু এইচ এফ করে তোমরা ফ্রিকোয়েন্সি বের করো। আমি একটু অ্যান্সারটা বের করি মিনওয়াইল। 2.42 ইলেকট্রন ভোল্ট আছে, ওইটারে কনভার্ট করবা, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করে। Yes, আচ্ছা, নাম্বার 4-এর অ্যান্সার হচ্ছে 5.84 ইন্টু 10⁻14 হার্টজ আসছে। আচ্ছা, তাসিন তুমি পারছো? রে, তাসিন সব কিছু ভুলে ভুলে যাইতেছে। বুঝছে কি অবস্থা রামিসা? আচ্ছা, এনার্জি এনার্জি হচ্ছে 2.42 ইলেকট্রন ভোল্ট, তাসিন রাইট। এটাকে কনভার্ট করবো কেমন? ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে প্রথমে জুলসে কনভার্ট করবো, এরপর এনার্জি ইকুয়াল টু এইচ ইন্টু এফ করে তুমি ফ্রিকোয়েন্সি বের করবে। এইচ এর ভ্যালু তো জানোই, 6.63 ইন্টু 10⁻⁻34। আচ্ছা, দ্যাট বিং সেড আমরা নেক্সটটাতে যদি যাই, the LDR is made long, thin, zigzag line with semiconducting material on a non-magnetic, non-conducting base. Explain how this design ensures that the LDR has the maximum resistance at any given light intensity. আচ্ছা, LDR এ ওরা বলছে ইয়াতে, নাজিয়া বলে, রামিসা, তোমার কোশ্চেন নাম্বার 4-এর বি অ্যাসাইনমেন্টের প্রথমের দিকে আছে। আচ্ছা, এখন ওরা বলতেছে তুমি যদি এলডিআর এর এই ডায়াগ্রামটা দেখো, বলছে যে এলডিআর এর তারটা ওরা এরকম 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 জিগজ্যাগ করে করে লম্বা করছে। তো লম্বা করাতে ওরা বলতেছে উই হ্যাভ গট দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। এটা আমরা ক্লাসে পড়ছি না অলরেডি, যে যে কোনো তার যদি আমরা লম্বা করি উই অলওয়েজ গেট দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, বিকজ লেন্থ বাড়লে ইলেকট্রনসের ট্রাভেল করা কি হয়, ডিফিকাল্ট হয়, বিকজ দে হ্যাভ টু ট্রাভেল আ লঙ্গার পাথ এন্ড দে আর গোইং টু কাম ইন কন্ট্যাক্ট উইথ হোয়াট, আয়ন্স, রাইট। একটা সলিড আয়ন্স যেগুলো আছে, যেগুলো স্ট্রাকচারের মধ্যে বসে থাকে তাদের সাথে। আচ্ছা, অ্যান্সার লিখেন। লেন্থ ইজ লঙ্গার, so resistance is higher. লেন্থ বেশি তাই রেজিস্ট্যান্স বেশি। কেন? বিকজ উই নো, নেক্সট পয়েন্ট, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই এরিয়া। তার মানে লেন্থের সাথে ওর রিলেশনশিপ হচ্ছে ডিরেক্ট। তাসিন না বুঝলে কোশ্চেন, তাসিন নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়বো মনে হয়, প্রচুর লস্ট, তুমি পড়ো না, অনেকই কম পড়াশোনা করছে। ইউ ক্যান রিকল দ্য ফর্মুলা, ইউ ক্যান রিকল দ্য থিংস, লটস অফ থিংস, উই হ্যাভ অনলি ওয়ান মোর মার্ক, লটস অফ থিংস ইউ ক্যান্ট রিকল, মানে রেগুলার পড়া না হওয়ার কারণে মনে পড়তেছে না পড়াশোনা। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম, বাট ইউ হ্যাভ আ প্রবলেম। না না না, ইট ইজ ট্রু, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ ইট, বাট তোমরা তো বড় হইছো, তাদের বুঝতে হবে। তুমি না পড়লে তো তুমি প্রবলেমে পড়বা বাপ,
আমার তো কিছু হবে না, বিশাল প্রবলেমে পড়ে যাবা। এখন যদি পড়তেছো না, তোমার মনেই আসতেছে না ফর্মুলা, তাসিন। আচ্ছা, তো লেন্থ বাড়ায় দিলে রেজিস্ট্যান্স বাড়বে, এরপরে হইতেছে কি, নাজিয়া শয়তানের আসার পর থেকে ভেজাল করতেছে। আচ্ছা, এরপর হইতেছে ওরা ওরা বলছে এটাকে লং এন্ড থিন। আচ্ছা, হোয়াট ডু উই মিন বাই থিন? কম এরিয়া, রাইট। নেক্সট অ্যান্সার, এরিয়া ইজ লেস। দ্যাটস ইট, এই তিনটা লিখতেই হবে। এরিয়া কম, তার মানে তো অবভিয়াসলি রেজিস্ট্যান্স ইজ হায়ার। আচ্ছা, ঠিক আছে, এরিয়া কম, এগুলো ওরা বলেই দিছে। থিন অ্যান্ড লঙ্গার ওয়ার, তো লঙ্গার মানে এমনি লেন্থ, রেজিস্ট্যান্স বেশি। আর এরিয়া যেহেতু কমাই দিছে, তো রেজিস্ট্যান্স আরো বেশি হবে। ঠিক আছে, শেষ। আচ্ছা, নেক্সট সাথে চলে গেলাম। ইলেকট্রিসিটি ইজ ভেরি ইজি, কিন্তু যদি ইফ ইউ স্টার্ট সলভিং ইট, ইলেকট্রিসিটি ইট উইল বি ইজি ইনশাল্লাহ। আমরা আজকে কালকের ভিতর সলভ করবে। নেক্সট দিন আবার ক্লাস আমাদের সেম মেকআপ ক্লাসেস ফর দ্য ওয়ান্স দ্যাট উই মিসড থ্রু আউট দ্য ভ্যাকেশন। ঠিক আছে, এই কয়েকদিন তো কেউ ছিল না, সব বন্ধ ছিল পুরো বিল্ডিং। সো আমাদের এই ক্লাসগুলো আমরা মেকআপ করবো এখন 12টা থেকে ক্লাস করে করে। মানে যতক্ষণ লাগে আর কি, তাহলে বেশি কোশ্চেন পেপার সলভ করতে পারবো না, তো পারবো। আর কোশ্চেন পেপার, আমি আগে একটা জিনিস বলি, তোমাদের কোশ্চেন পেপার আমি ক্লাসে সলভ করবো না, তোমরা সলভ করে এসে প্রবলেম দেখাবো আমাকে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি অনেস্ট টু ইয়োর সেলফ, যে যেটা পারবা না ওইটা তুমি আমাকে দেখাবা। ঠিক আছে, অ্যান্ড যেটা পারবা ওইটা তুমি ইয়া করবা। তুমি চেষ্টা করো 10 ইয়ার্স সলভ করো, 10 ইয়ার্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতখানি পসিবল। 2015 থেকে শুরু করে অনওয়ার্ডস, আপাতত 19 থেকে করো, 19 থেকে শুরু করে সামনে থেকে ব্যাকওয়ার্ড 19 পর্যন্ত করতে থাকে। আচ্ছা, এক্সপ্লেইন হাউ সার্কিট উইল এনশিওর দ্যাট the insects do not get too hot or too cold. আচ্ছা, a student constructing heating system to keep the insects warm in the tank. The student decides to use a potential divider circuit with negative temperature coefficient thermistor to control the heater. The circuit is shown below. An electric switch is connected across AB switches on a heating circuit when the potential. আচ্ছা, এখন এই যে থার্মিস্টার আছে এখানে একটা, খেয়াল করে, এই থার্মিস্টারের টেম্পারেচার অফ দ্য থার্মিস্টার যত বাড়বে, সরি, টেম্পারেচার যখন কমে যাবে, তখন রেজিস্ট্যান্স অফ দ্য থার্মিস্টার কি হবে? বাড়বে। রেজিস্ট্যান্স বাড়লে, আমি ধরলাম এটাকে ধরলাম R1 আর R2, রেজিস্ট্যান্স বাড়বে, তার মানে কি হবে? R2-র মধ্যে রেজিস্ট্যান্স বাড়তেছে না? R2 রেজিস্ট্যান্স বাড়া মানে কি? বেশিরভাগ ভোল্টেজ কার কাছে যাবে? R2-র কাছে, তাই না? যদি R2-র কাছে বেশিরভাগ ভোল্টেজ যায়, তার মানে কি হবে? এই সাইডে বেশিরভাগ ভোল্টেজ অন যাওয়া মানে তখন ওখানে কি অন হবে? হিটিং সার্কিট অন হয়ে যাবে। আবার বলি, যদি রুমটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, রুম ঠান্ডা হওয়া মানে কি হবে? টেম্পারেচার অফ R2 কমে যাবে, রাইট? টেম্পারেচার কমে গেলে R2 রেজিস্ট্যান্স কি হবে? বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বাড়লে ওখানে ভোল্টেজ কি হয়? বাড়ে। বিকজ R1 আর R2 দে আর কানেক্টেড ইন সিরিজ, দে আর কানেক্টেড, R1 আর R2 কানেক্টেড ইন সিরিজ। তাহলে R2 রেজিস্ট্যান্স যখন বাড়বে, তখন R2-র মধ্যে ভোল্টেজ ড্রপও কি হবে? বাড়বে। তো R2-র মধ্যে ভোল্টেজ ড্রপ বাড়বে মানে কার কাছে ভোল্টেজ ড্রপ বাড়ছে? হিটিং সার্কিটের না, বিকজ R2 আর হিটিং সার্কিট কিভাবে কানেক্টেড? প্যারালাল। এন্ড প্যারালাল কানেকশনে যারা থাকে তাদের সবার ভোল্টেজ কি থাকে? সেম থাকে। তার মানে আই ক্যান সে when temperature decreases R2 রেজিস্ট্যান্স বাড়বে, R2 রেজিস্ট্যান্স বাড়লে ওখানে ভোল্টেজ ড্রপ বাড়বে, তার মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য হিটিং সার্কিট উইল ইনক্রিজ এন্ড দ্য সার্কিট উইল বি অটোমেটিক্যালি টার্নড অন। তার মানে কি হবে? তুমি তোমার রুমের মধ্যে, এটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে, ইউ আর হ্যাভিং দিস ইনসেক্টস ইন দ্য ট্যাঙ্ক, যেগুলো ইউ নিড টু কিপ দেম অ্যালাইভ। তার মানে ইটস সাম কাইন্ড অফ, ধরো ওরা পালে বা কোনো একটা কারণে হয়তো তোমার ইনকিউবেটরের মতো, রাইট, ভেরি নাইস, ইনকিউবেটরের মতো। অথবা তোমার ইভেন পোল্ট্রি ফার্মেও এগুলো ইউজ করে মানুষ। তখন কি হয়? অতিরিক্ত ঠান্ডা হইতে গেলে হিটার অটো অন হয়ে যায়। যখনই টেম্পারেচার কমে তখন কি হয়? থার্মিস্টারের রেজিস্ট্যান্স বাড়তে থাকে, রেজিস্ট্যান্স বাড়লে থার্মিস্টারের উপর ভোল্টেজ বাড়ে, ভোল্টেজ বাড়লে থার্মিস্টারের সাথে প্যারালাল কানেকশনে দেওয়া থাকে হইতেছে একটা হিটার, তখন কি অটোমেটিক্যালি হিটার অন হয়ে যায়। সো তুমি যদি কখনো নাও থাকো, ইউ স্টিল নো। আবার কি হবে? অতিরিক্ত যদি রুমটা গরম হয়ে যায়, তখন কি হবে? ঠিক তার উল্টাটা হবে, টেম্পারেচার কি হবে? বাড়বে। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ কমে যাবে, হিটার অটো অফ হয়ে যাবে।
এভাবে করে মানুষের বাসায়ও আমরা আগে এগুলা ইউজ করতাম, এখন তো উই হ্যাভ সেন্সার্স। সো সেন্সার্স ক্যান অ্যাকচুয়ালি ওয়েভ দিয়ে ও তোমার প্রেজেন্স বুঝতে পারে, অথবা তোমার টেম্পারেচার ডিটেক্ট করতে পারে। কিন্তু আগে আমাদের বাসা বাড়িতে আমরা যে থার্মিস্টর ইউজ করতাম, মানে থার্মোস্ট্যাট ইউজ করতাম অথবা হিটার ইউজ করতাম, এগুলো এভাবেই চলতো। ঠিক আছে, তো তুমি ওই যে আমরা উই হ্যাভ অল সিন দ্যাট বাটন, যে অটোতে দিয়ে দেওয়া যায়, একাই ঠান্ডা হয় আবার একটা পয়েন্ট পরে অফ হয়ে যায়, আবার গরম হয়ে গেলে আবার অটো অন হয়ে যায়। এগুলো কিভাবে হয়? এই যে সার্কিট দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখন ওরা বলছে যে হাউ ডাজ দিস ওয়ার্ক। আচ্ছা, অ্যান্সারে লিখো হইতেছে, এটা কি 5 এর অ্যান্সার? তুমি লিখো এই যে এক্স্যাক্টলি এটাই অ্যান্সার, আগেই লিখো না, আমি বলতেছি মার্কস স্কিমে কি লেখা। ইফ দ্য টেম্পারেচার ইজ লো, then the resistance of the thermistor becomes high, so the voltage drop across the resistor increases, and the voltage output across the heating circuit will also increase, so the heating circuit will become on. এক্স্যাক্টলি এই যে উপরের এটা, দিস ইজ দি অ্যান্সার। ঠিক আছে, হিটিং সার্কিট হ্যাজ কি 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 ওয়েট দাও, সমস্যা, ইট হ্যাজ গ্রেটার ভোল্টেজ। তোমরা তো আজকালকেও ক্লাস করছো, তোমার কেন ঘুম আসতেছে? তোমরা পরশুদিন ক্লাস করছো? কে কে ক্লাস নিচ্ছে? আশিক স্যার? শুধু শুধু আশিক স্যার? আমি জানতাম এটা শুধু আশিক স্যারই হবে, এর জন্য আমি আসিনি নয়ডাতে দিন। ঠিক আছে, আশিক একটা মানে ফ্রড, একটা আলটিমেট ফ্রড। কালকে গাইলেইছে অনেকক্ষণ, কালকে ওর সাথে বিকালে দেখা হয়েছিল। ওর গাইলেইছে আসলে অন্য কারণে, কিন্তু অনেক কিছুর জেদ ছিল আর কি, একসাথে মিলাই গেল। বুঝি না, খালি ক্লাস নাই, খালি ক্লাস নাই ভাই, বন্ধের দিন পুরো বাংলাদেশ বন্ধ হয়ে ক্লাস নিতে আছে। ঠিক আছে, কি হয়েছে ভাই? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করুন, ভালো লাগতেছে না বাসায় আমার, আমি এখন কিছু কিউবিক ইকুয়েশন সলভ করে আসি। ঠিক আছে, মানে বলতেছি কথার কথা, অ্যাজ ইফ দিস ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক, কিছু হইলেই ভাই যাই কিছু ইকুয়েশন সলভ করে আসি, সারাদিন ম্যাথস। কি ভাই বুঝি না, এত মানে বন্ধের দিন ক্লাস, পরশু দিন ক্লাস নিয়েছেন বুঝতেছো, আজ আমার আমার দরকার নাই, আমি ওই কম ম্যাচে ঠিক আছে রাখবো না, ঈদের দিন ম্যাচ করে হোক। ঠিক আছে, seven, seven। ঈদে শিখছি বুঝছো না, না না ঈদে শিখছি বুঝছো না, বন্ধের দিন কিছু করার ছিল না, ম্যাথ শিখছি বাসায় বসে বসে, এর জন্য পারি এখন। আচ্ছা, দিস উইল বি দি অ্যান্সার। ঠিক আছে, তোমরা এক্স্যাক্টলি এটা ওয়ার্ডসে লিখবা, when the temperature decreases resistance across the thermistor will increase, so that will increase the voltage drop across the thermistor, so there will be higher voltage across the heating circuit, শেষ। So the circuit will become turned on. রাইট। নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরশুদিন, তোমাদের সবাই 12টার দিকে এসো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3:30টার সময়, ঈদের দিন রাতের বেলা 3:30। ইউ শর্ট অফ হাউ মাচ? 10K? হোয়াট উড ইউ বাই? এই পাগল হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, এর পরেরটা, সাজেস্ট ওয়াই the switch and heating circuit are included rather than connecting a heater directly across. আচ্ছা, সুইচ যদি না থাকতো তাহলে কি হইতো? তাহলে তো তুমি অফই করতে পারতা না, এটা তো অটোই অন হয়ে যেত, তাই না? ওরা বলতেছে তুমি, আমরা তো ডিরেক্টলিও এর সার্কিটের সাথে কানেক্ট করে দিতে পারতাম, মাঝখানে আবার একটা সুইচ কেন দিছি? তো সুইচ যদি না থাকে তার মানে কি হবে, টেম্পারেচার কম হইলে কি হবে, এটা অটোই অন হয়ে যাবে, আর তুমি চাইলেও অফ করতে পারবা না। ইলেকট্রিসিটি বেশি খাবে, দেয়ার মাইট বি টাইম, মানে মেইন পাওয়ার সাপ্লাইয়ের সাথে তুমি এটা কানেক্ট করছে। এখন এমনও তো হইতে পারে যে এটা সবকিছুই কন্ট্রোল করতেছে, বাট ইউ আর নট আ ফার্মার এনিমোর, তাই না? তখন তুমি কি করবে, তার অফ করে সারা জীবন এটা গরম হতে থাকবে। ঠিক আছে, তো তখন তোমার কি করতে হবে, মাঝখানে সুইচটা অফ করে দিতে হবে, যে ঠিক আছে ভাই এখন আমি আর ইউজ করতেছি না, সো ইট ক্যান বি টার্ন অফ। তোরা বলছে যে ডিরেক্টলি কানেক্ট না করে আমরা মাঝখানে একটা সুইচের কম্বিনেশন, অটো অন এন্ড অফ হবে। কিন্তু এমনও তো হইতে পারে কোন একটা টাইমে, ধরো তুমি তুমি কাজের থেকে বাইরে যেতেছো, বা তুমি দেশের বাইরে যেতেছো ফর 7 days, তো তুমি কি সার্কিট অন করে রেখে যাবা? তখন তো তুমি অফ করে দিবা হয়তো। ধর
আচ্ছা ধরো তুমি পশু পাখি সব বেচে দিছো, ঠিক আছে, তোমার পারফিউম কেনার দরকার, সব পশু পাখি একটাকে বেচে দিছো, তখন তুমি কি করবা? এটাকে অন করে নিজে বসে থাকবা ভিতরে? না ধরো তোমার চিন্তা আছে যে কয়েকদিন পরে আবার আমি 7 মিনিট টাকা পাইলে মুরগি কিনে আবার রাখবো, ধরো তোমার এটা প্ল্যান, তো তুমি কি করবা? পুরো সার্কিট অফ করবা? তো অফ কেমনে করবা তুমি? ইউ নিড আ সুইচ ভাই, ঠিক আছে, সুইচই রাখবা না, এত ডেডিকেটেড সমস্যা যে সারা জীবন চলবো এটা। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার, হিটার উড নেভার সুইচ অফ আদারওয়াইজ। Heater would never switch off otherwise. So the voltage output would never be zero. Heater would never switch off, so the voltage output would never be zero. জীবনেও কোনদিন সোজা কথা সার্কিট তুমি অফ করতে পারতা না। আচ্ছা, এইটা তো এরকম ফিলামেন্ট ল্যাম্পের এরকম তোমরা পারোই, ঠিক আছে, ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফটা যেটা এটা হবে, বলছে ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফ কেমন হয়, ইট ইজ অলওয়েজ লাইক দিস। এক্সপ্লেইন, এই যে বলছিলাম ক্লাসে যে এইটা 100% আমাদের আসে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের এই জিনিসটা। আহ, আচ্ছা, বাই এনি চান্স কি তোমরা অ্যান্সার কি লিখতেছো না মিস এখনো? যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, আচ্ছা মেক শিওর দিস ইজ দেয়ার। হ্যাঁ, যে ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফ এমন হয় কেন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউনিট মানে চ্যাপ্টার ওয়াইজ লিখো, when you write down the answers, if you do, তুমি চ্যাপ্টার ওয়াইজ লিখবা, ঠিক আছে, যেটা 4A 4B একটা ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইউনিট 1, অথবা তুমি শুধু এইটুক করলেও হবে, একটা হইতেছে ওয়েভস, কোয়ান্টাম, ইলেকট্রিসিটি, 3টা ভাগে ভাগ করে ফেলো। ওয়েভস, হ্যাঁ, ওয়েভস, কোয়ান্টাম, ইলেকট্রিসিটি, এতটুকু করলেও হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সপ্লেইন ইন টার্মস অফ স্ট্রাকচার। আচ্ছা, আমি আরেকবার একটু বুঝাই নি এটা কেন হয়। ইফ ইউ ক্যান রিকল, যে প্রথমে কারেন্ট যাওয়া শুরু করে, এরপর ইলেকট্রন যাওয়ার সময় ধাক্কা খায়, ইলেকট্রন ধাক্কা খেলে ইলেকট্রন লুজেস ইটস কাইনেটিক এনার্জি, অ্যান্ড ইলেকট্রনের ধাক্কাতে টেম্পারেচারটা কি হয়, একটু বাড়ে। ওয়ান্স দি, মানে ইলেকট্রন তারের ভিতর দিয়ে ট্রাভেল করতেছে, ট্রাভেল করতে করতে কি হবে, ওরা আয়নদের সাথে বাড়ি খাবে, বাড়ি খেলে electrons will lose the kinetic energy and the temperature will increase a little bit. When the temperature increases, the ions start to vibrate even more. Ions যখন আরো বেশি ভাইব্রেট করে, তখন ইলেকট্রনস এর ট্রাভেল করতে কি হয়, আরো বেশি ডিফিকাল্টিস হয়। সো এই কারণে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বেড়ে গেছে, which is why কারেন্ট একটা সময় আর ইনক্রিজ করে না। খেয়াল আছে? তার মানে প্রথমে যে কোনো তার দিয়ে দুনিয়ার যে কোনো ওয়্যারের মধ্যে এটাই হয়, প্রথমে ইলেকট্রনস ট্রাভেল করে, তারপরে হইতেছে ইলেকট্রন যাওয়ার সময় ওর কাইনেটিক এনার্জিটা একটু লুজ করে, বাড়ি খেয়ে, অ্যান্ড তাতে করে কি হয়, ইলেকট্রনের ভাইব্রেশনের কারণে টেম্পারেচারটা একটু বাড়বে, টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, আয়ন্স উইল ভাইব্রেট ইভেন মোর, সো ইলেকট্রনস উইল কোলাইড ইভেন মোর অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ। আচ্ছা, আমি অ্যান্সার বলতেছি, ঠিক আছে। না, ওমস ল বলে যে যদি টেম্পারেচার না বাড়তো তাহলে ভোল্টেজ বাইরে, কারেন্ট বাড়তেই থাকতো, দ্যাট ওয়াজ ওমস ল। হ্যাঁ হ্যাঁ, মানে যদি তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারতা, এই যেখানে কি লাস্টে গিয়ে কারেন্টটা কমে গেছে না, মানে কারেন্টটা তো আর বাড়তেছে না একটা পয়েন্টে গিয়ে। ওমস ল এটাই বলে যে এটা হয় বিকজ অফ টেম্পারেচার, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারতো তাহলে কারেন্ট, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তেই থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, স্ট্রেট লাইন হইতো। ওমস ল ইজ রিলেটেড টু দিস বাট নট দিস। আচ্ছা, অ্যান্সার লিখি, ঠিক আছে, অ্যান্সার হইতেছে when current increases, drift velocity increases. When current increases, drift velocity, আচ্ছা আমি এখানে আরেকবার লিখি, when current increases, drift velocity increases, kinetic energy gets converted into thermal energy. So lattice ions vibrate more, so resistance increases as electrons will now collide more. উপরের 4টা পয়েন্ট লিখলেই এখানে ফুল মার্ক দিয়ে দিচ্ছে, আমি নিচেরটা লিখছি সো দ্যাট ইট বিকামস কমপ্লিট। বুঝো? হ্যাঁ, উপরের 4টা লিখলেই কিন্তু ফুল মার্ক দিয়ে দিচ্ছে। আমি স্যার প্রবলেম কোনটায়, কয় নাম্বারে? লাস্টেরটা কি, ল্যাটিস আয়ন্সের ভাইব্রেশন বাড়ছে,
এখানেই ফুল মার্ক দিয়ে দিছে, কিন্তু ল্যাটিস আয়নসে ভাইব্রেশন বাড়লে প্রবলেমটা কি হয়, তখন ইলেকট্রনটা ঠিক মতো ট্রাভেল করতে পারে না, যার জন্য একটা পয়েন্টে গিয়ে রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, সো রেজিস্ট্যান্স ইনক্রিজেস অ্যাজ ইলেকট্রনস নাও কোলাইড মোর। সো দিস ইজ জাস্ট টু কমপ্লিট ইট, বাট দ্য অ্যান্সার গেটস কমপ্লিটেড ওভার হিয়ার, মানে মার্ক গেটস কমপ্লিটেড, তুমি 3 তে 3 পেয়ে যাবা, উপরে 4টা পয়েন্ট লিখলেই। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন এইগুলা আমি আর এটা কি সলভ করব, প্রথমে একটা পি ইকুয়াল টু ভিআই দিয়ে তোমরা সলভ করবা, আমি জাস্ট দেখে দেখে বলে দিতেছি, ঠিক আছে। এরপর একটা পাওয়ার ইকুয়াল টু এনার্জি ডিভাইডেড বাই টাইম করলে সলভ হয়ে যাবে। এরপরেরটা এফিশিয়েন্সির ফর্মুলা বরাবর, ঠিক আছে, যে টোটাল এনার্জি সাপ্লাই আছে, আউটপুট আছে, তো তোমরা এফিশিয়েন্সি ক্যালকুলেট করবা, ঠিক আছে, এটাও পারবা। ঠিক আছে, আর হচ্ছে এগুলা ঠিক আছে না? আমি ডিরেক্টলি নিচেটাতে চলে যাই, ওরা বলছে অ্যাজ দ্য স্টুডেন্ট সেজ দ্যাট দ্য ইউজফুল এনার্জি রিকোয়ার্ড টু থার্মাল ফর দ্য কারেন্ট প্রোডিউসেস থার্মাল এনার্জি, সো ইট শুড বি 100% এফিশিয়েন্ট। ডিসকাস দিস। আচ্ছা, এটা তো আমরা নিজেরাই পারি, এনার্জি ইজ লস্ট টু দ্য সারাউন্ডিং অ্যাজ হিট এনার্জি। ঠিক আছে, 100% এফিশিয়েন্ট কখনোই হবে না, বিকজ এনার্জি ইজ লস্ট টু দ্য সারাউন্ডিং অ্যাজ হিট অ্যান্ড সাউন্ড, অ্যাজ হিট অ্যান্ড সাউন্ড। এরপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সো নট অল অফ দ্য ইনপুট ইজ ইউজড অ্যাজ দ্য আউটপুট। নট অল অফ দ্য ইনপুট ইজ ইউজড অ্যাজ দ্য আউটপুট, তার মানে ইনপুটের পুরাটা আমরা আউটপুট হিসাবে ইউজ করতে পারি না, অনেকখানি লস্ট হয়ে যায়। নট অল অফ দ্য ইনপুট ইজ ইউজড অ্যাজ আউটপুট। আচ্ছা, এই জায়গাতে, হ্যাঁ, আমরা যদি ওয়ান, ও গড, আচ্ছা, আমরা যদি ওয়ান ধরি, তোমাদের কপিতে কি দেখা যায় এনি চান্স? আচ্ছা, ওয়ান পর্যন্ত আমরা নাম্বার অফ কয়েলস কাউন্ট করতে পারি, ওয়ান পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, একটা শুনে শুনুন, আমি করবো না, করবো না, কাউন্ট করো, 18 আসে। হ্যাঁ, the point is, let's understand what we have to do. আমরা যদি 1 পর্যন্ত নাম্বার অফ কয়েলস কাউন্ট করি, মানে যদি 18 আসে, দেখতে এটা বুঝো কি, can I say that 1 সেন্টিমিটারের মধ্যে 18টা তার আছে পাশাপাশি, তাই না? এই যে 1, এখানে 1, তাহলে 1 এর মধ্যে এখানে নাম্বার অফ কয়েলস কয়টা আছে? 18টা। তাহলে আমি যদি 1 ডিভাইডেড বাই 18 করি, ক্যান আই গেট দ্য ডায়ামিটার অফ ওয়ান অফ দ্য কয়েলস, তাই না? এখানে 1 2 3 4 করে পাশাপাশি কতগুলো ডায়ামিটার আছে? 18টা আছে। ক্রস সেকশন ডায়ামিটার, রাইট। মানে ধরো তোমার এটা যদি একটা তার হয়, এটা যদি একটা তার হয়, এখানে পাশে যদি একটা তার থাকে, না একটা তার থাকে, একটা তার থাকে, তো টোটাল 1 সেন্টিমিটার যদি 18টা থাকে, তাহলে এটা কি এক একটা তারের ডায়ামিটার না? আচ্ছা, আমি বলতেছিলাম, দেখ এখানে কোথায় দেখতে, আচ্ছা, এই 1 এর মধ্যে, বুঝলেন, 1 সেন্টিমিটারের মধ্যে এগুলা কি এক একটা যে তার আছে, এগুলা কি তারের এক একটা ডায়ামিটার না? এটা বুঝো, এটার একটা ডায়ামিটার, দুইটা তিনটা চারটা, এই যে চিকন চিকন যে তারগুলো আছে, এগুলা এই পাশ থেকে একটা তারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি ওর ডায়ামিটার না, তাই না? এরকম বুঝি একটা, মানে বুঝতেছো? তাই এখান থেকে এই পর্যন্ত একটা তারের ডায়ামিটার, তাহলে আমি যদি বলি তোমাকে 1 সেন্টিমিটার মধ্যে এখানে 18টা তার আছে, তাহলে কয়টা ডায়ামিটার হবে? 18টা। ঠিক আছে, 18টা, 18টা তার থাকলে 18টা ডায়ামিটার হইলো, তাহলে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 18 করলে কয়টা তারের ডায়ামিটার পাবো? একটা। কেমনে আসলে? আর এটা কে বলছে? সমস্যা না। কাজ নেই, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা তো, right? তুমি একটা ডায়ামিটার তাহলে ডিভাইড বাই 2 করলে কি পাবা? একটা রেডিয়াস পাবো, right? তাহলে একটা রেডিয়াস যদি পাও, যদি পাই আর স্কয়ার করলে ক্রস সেকশন, the thickness is the same, আর যদি বুঝে থাকো তুমি করো, প্লাসিং তুমি খেয়াল করো,
thickness is কত 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মধ্যে এখানে কতগুলো তার আছে? 18টা। তাহলে আমি বলতে পারি না পাশাপাশি 18টা তার মিলে এরকম 1টা 2টা 3টা 4টা 18টা তার একসাথে পাশাপাশি বসার পরে 1 সেন্টিমিটার। 1 ডিভাইড বাই 18 করলে আমি কি পাবো? একটা তারের thickness কত? মাঝখানে যাবে এরিয়া। হ্যাঁ, মানে একটা তার ধরলাম দিস ইজ 1 2 3 4 চারটা তার আছে, ওই চারটা তার চিন্তা করো। তুমি এখান থেকে এখানে যে লেন্থটা পাইছো, এটা কি এক একটা তারের ডায়ামিটার না? এই যে 1 2 3 4 এই পুরোটা, এই পুরোটা, তাহলে এই পুরো লেন্থটা তুমি মাপো, মাঝখানে তার আছে কয়টা? চারটা। তা তুমি থিকনেস পাইলে এখান থেকে টোটাল লেন্থ ডিভাইড করলে তুমি কি পাই? এখান থেকে এই মাথার পর্যন্ত একটা তারের ডায়ামিটার টোটাল লেন্থ ডিভাইড বাই নাম্বার কি পাই? একটা তারের ডায়ামিটার দিয়ে দিলাম, বাস একটা তারের ডায়ামিটার পাইলে তো হইবে। এখানে if I'm not wrong, Darami, let me check the mark scheme. There should be 18 coils in 1 centimeter. 15 না, 18 হবে। তুমি ম্যাথস ভালো পারো কি আছে, কিন্তু কাউন্টিং এ প্রবলেম আছে। তুমি আরো জুনিয়র কিছু বাচ্চাদের কাউন্টিং এগুলা কাউন্ট করবা প্রতিদিন ক্লাসে যাওয়ার সময়, এখান থেকে কয়টা আছে আজকে কাউন্ট, আমি একটা দুটো সরাই রাখবো। না না, তুমি ম্যাথস ভালো পারো, কিন্তু ওই যে বাচ্চারা কিছু ক্লাস করে না, এটা ম্যাথস না তো, এটা ম্যাথস না তো, আমি স্যার তুমি ভুল করতেছি। অনেক কিছুই জানি, অনেক কিছুই তো কিরকম যাতে কি আমরা কিছু বলি, ঠিক আছে? তুমিও তো জানি কেমন, ঠিক আছে? কেন বুঝতে পারতেছো না 18টা কয়েল? রেঞ্জ না দিছে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওকে বলি ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা আমি তোমার বলি, ক্রস সেকশনাল এরিয়া অ্যান্সার আসবে হইতেছে 1.96 ইন্টু 10⁻⁻⁻⁷ -7 থেকে শুরু করে 2.42 ইন্টু 10⁻⁻⁷ পর্যন্ত সবই অ্যাকসেপ্টেবল। দিস ইজ রিমেম্বার ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এটা। হ্যাঁ, এটা কিন্তু ইয়া না, মানে রেডিয়াস না। তাসিন কি বুঝছো কি করছি আমরা? আচ্ছা, diameter will be equal to 1 centimeter divided by 18 coils, তাহলে একটার যে ডায়ামিটার আসবে 1/18, এটা হবে যে ডায়ামিটার। ডায়ামিটার ডিভাইডেড বাই 2 will be equal to কি? রেডিয়াস। তাসিন বুঝতেছো? এরপরে এরিয়া will be equal to কি? পাই আর স্কয়ার। শেষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে প্রথম স্টেপ, ওখানে সেন্টিমিটারকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে আবার, ঠিক আছে? ডায়ামিটারকে ডিভাইডেড বাই 2 করে আমরা রেডিয়াস পাবো, এরপর রেডিয়াসে দিয়ে এটা বের করলে এটা অ্যান্সার আসবে। সমস্যা নেই, কাছাকাছি আসলেই হবে, ঠিক আছে? প্যারা নেই। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে না, বেশি আলো থাকলেই তো প্রবলেম, আলো কম থাকা ভালো। ও আচ্ছা আচ্ছা, এটা প্রবলেম, এরা আসলে অনেক সময় সব দেয়। এই টাইপের কোয়েশ্চেন দিলে স্টুডেন্টদের উল্টা পাল্টা অ্যান্সার আসে। কি অল্প বাকি ছিল, ভুলে রেখে গেছে। না না, it is tea, it's not tea. What else would it be? কি আমি আদা বুঝি না তোমাদের কথাবার্তা, এরে আমি ভাবতেছিলাম। না না, এটা আসলেই হয়, আমি আমার কাজিন টাজিনদের জোক টোক বুঝি না। To a student, I think I feel more like a teacher. That's it. Because students রা তো they're very young, আমার নিজদের সমান অলমোস্ট। Now that I think about it, আমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা, বড় বোনের বাচ্চা হয়, হয়তো এটা তো অবভিয়াস, বিকজ মোস্ট অফ দ্য টিচার্স আর, মানে আই কল মাই স্টুডেন্টস প্যারেন্টস ব্রাদার। ম্যাক্সিমাম স্টুডেন্টের বাবা তো অবভিয়াসলি আই রেফার দেম অ্যাজ ব্রাদার্স। ভাই কেমন আছে? হ্যাঁ, তো অবভিয়াসলি আমি কি রাখবো? আচ্ছা, এটা তো পারবাই না, এটা তো প্যারা নাই, ঠিক আছে? এটা তো আপনাদের অল গুড, ইনশাল্লাহ প্রবলেম নাই। রেজিস্টিভিটি বের করবো, এটা নিজেরা বরাবর বসায় দিলেই অ্যান্সার চলে আসবে, সবকিছু গিভেন আছে, মিটারেও দেওয়া আছে, প্যারা নাই। এটাতে 4.4 ইন্টু 10⁻⁻⁷, আচ্ছা আমি অ্যান্সারটা লিখে দিই।
4.4 into 10 to the power minus 7 ohm meter answer. হ্যাঁ, the unit is ohm meter. রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওম মিটার, এটা একটু খেয়াল রাখতে হবে। নট ভেরি ইম্পর্টেন্ট দো, বাট তারপরও ohm meter suggests an advantage for the student using photograph rather than taking direct measurement. It's obvious photographs can be zoomed in, তাই না? তুমি একটা জিনিস ডিরেক্টলি রিয়েল লাইফে কাউন্ট করতে গেলে বহুত প্রবলেম হবে, ফটোগ্রাফ হইলে এটা জুম ইন করা যায়, ঠিক আছে? ক্যান বি জুমড ইন, ঠিক আছে, বা তোমার হোয়াট ডু ইউ কল ইট, এনলার্জ করা যাবে, এনলার্জড আর জুমড ইন লিখলেও প্রবলেম নেই, তুমি এক্সামিনার বুঝবে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে আচ্ছা, এইটা হইতেছে একটা ফর্মুলা যেটা আমরা করছিলাম, V1/V2 is equal to কি পড়ছিলাম? আচ্ছা, ডু ইউ রিমেম্বার দিস? R1/R2 equal to V1/V2 because in a series circuit the voltage gets divided according to the ratio of the resistances. তার মানে এটা কি হবে, R1 আর R2, R1/R2 will be equal to V1/V2. আচ্ছা, তো R1 আর R2 কিসের উপর ডিপেন্ড করে? লেন্থ অফ দ্য ওয়্যারের উপর না, রাইট? তাহলে আমি এখানে রিপ্লেস করে কি লিখতে পারবো, যে সিন্স দ্য লেন্থ আর রেজিস্ট্যান্স একই প্রপোর্শনে হয়, তাহলে আমি লেন্থ 1/length 2 will be equal to V1/V2। আমি বলি আরেকবার কি হিসাবে, এদের মধ্যে কিভাবে ভোল্টেজ ড্রপ হবে, দ্যাট উইল ডিপেন্ড অন ওরা রেজিস্ট্যান্স কিরকম। R1/R2 will be equal to V1/V2, রাইট? কিন্তু ওদের রেজিস্ট্যান্স আবার কিসের উপর ডিপেন্ড করে? ওদের লেন্থের উপর। সো ইউ ক্যান সে যার লেন্থ বেশি তার ভোল্টেজ কি হবে, বেশি হবে, আর যার লেন্থ কম তার ভোল্টেজ কম হবে। সো দ্য ভোল্টেজ উইল বি ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স। শেষ। সো তুমি এটা ফর্মুলা বরাবর বসাইলে হয়ে যাবে, 7/10.2 will be equal to V1/12। এই টোটাল সাপ্লাই 12 ছিল, টোটাল লেন্থ ছিল 10.2, ওখান থেকে 7 সেন্টিমিটার তারের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, শেষ। বরাবর বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এটা কিন্তু বাই দ্য ওয়ে, এটা খেয়াল রাখেন, এটা কিন্তু এক্সামে আমরা সবভাবেই ইউজ করি। আমরা কিন্তু এটাও লিখি R1/R2 ইকুয়াল টু V1/V2। আবার আমরা কিন্তু সিন্স রেজিস্ট্যান্স ইটসেলফ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, আমরা এটাও লিখি লেন্থ 1/length 2 উইল বি ইকুয়াল টু V1/V2। ঠিক আছে, এটাও লিখি, এটাও লিখি, দুইটাই ইউজ করি আমরা। আচ্ছা, ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেনে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। আচ্ছা, আচ্ছা, এখানে এটা কিসের গ্রাফ? অবভিয়াসলি ইটস আ ডায়োড গ্রাফ। ডায়োডের গ্রাফে এই ভ্যালুটা কত থাকে, ডাজ এনিওয়ান রিমেম্বার? 0.6 ভোল্ট থাকে মোস্ট অফ দ্য ডায়োডে, দুনিয়ার ম্যাক্সিমাম ডায়োডে 0.6 ভোল্টের পর থেকে শুরু হয় ডায়োডের কাজ করা, ঠিক আছে? আগেরটার অ্যান্সার কত? ওইটার অ্যান্সার আসবে হচ্ছে 8.2, 8.2 ভোল্ট আসবে অ্যান্সার, 8.2, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ওরা বলছে এই গ্রাফ এক্সপ্লেইন করো। ডায়োডের নিজেরও তো একটা রেজিস্ট্যান্স আছে, ওই সার্টেন ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ, তো ডায়োডের অতটুক ভোল্ট ও নিজের জন্য ইউজ করে, এরপরে ও কারেন্ট বের করতে দিতে পারে। বাকিগুলোর জন্য, সবকিছুর জন্য থাকে, কিন্তু আমরা ওইটা পুরাটারে কম্বাইন করে একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরি। আর ডায়োডের সার্কিটে যদি আর কিছু তুমি না দাও, তাহলে ডায়োডের তার দেখতে এরকম লাগবে, গ্রাফ দেখতে, আর কোনো কিছু যদি না থাকে। আচ্ছা, ওরা বলছে এক্সপ্লেইন দ্য গ্রাফ, অবভিয়াসলি ইটস আ ডায়োড। ডায়োড থাকার মানে কি, নেগেটিভ সাইডে গ্রাফ নাই, কারণ ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট অ্যালাউ করে না। আর পজিটিভ সাইডে ডায়োড প্রোভাইডস ভেরি লিটল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, যার জন্য দের ইজ আ হিউজ ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে? তার মানে ফার্স্ট অ্যান্সার আমি এক্স্যাক্টলি মার্ক স্কিম থেকে দেখে বলে দিই, তোমাদের অ্যান্সার হবে হইতেছে জিরো কারেন্ট ফর নেগেটিভ ভোল্টেজ, জিরো কারেন্ট ফর নেগেটিভ ভোল্টেজ। এরপর হচ্ছে কারেন্ট ইন অনলি ওয়ান ডিরেকশন, একদিকে কারেন্ট যাবে অন্যদিকে কারেন্ট যাবে না। আর আচ্ছা, এরপর হচ্ছে কারেন্ট
ইনক্রিজেস, আচ্ছা আচ্ছা, এইটা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ও না, এটা লিখলেও হয়। কারেন্ট ইনক্রিজেস আফটার অ্যাবাউট 0.6 ভোল্ট সাপ্লাই। ঠিক আছে, সাধারণত মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম ডায়োডের মধ্যে কি, মোস্ট অফ দ্য টাইম না, তুমি ধরো সবসময় ডায়োডের মধ্যে একটা 0.6 ভোল্টের পর থেকে কারেন্ট বাড়া শুরু করে, প্রথমেরটা হয় না। আচ্ছা, দের ইজ এন এক্সট্রা পয়েন্ট অ্যাবাউট আ ডায়োড, খেয়াল করে দেখেন। কারেন্ট যত বাড়তে থাকে ডায়োডের রেজিস্ট্যান্স তত আরো কমতে থাকে। ঠিক আছে, ডায়োড ইজ সামথিং যার হালকা প্রথমে ভোল্টেজ একবার ইউজ করার পরে, এরপরে যদি কারেন্ট বাড়তে থাকে ও কোনো রেজিস্ট্যান্স আর প্রোভাইড করে না, বা রেজিস্ট্যান্স আরো কমে যেতে থাকে। অ্যাট লিস্ট দ্যাট ইজ হোয়াট দ্য গ্রাফ শোজ, বিকজ ইট বিকাম স্টিপার, গ্র্যাজুয়ালি আরো স্টিপ হতে থাকে। তার মানে কারেন্ট যত বাড়তে থাকবে রেজিস্ট্যান্স আরো কমে যেতে থাকে। এই পর্যন্ত গেল। এরপরে কোশ্চেন যাই আমরা, কোশ্চেন নাম্বার 10 এর মধ্যে আমাদের প্রথমে বলা আছে, আচ্ছা, ইউ নিড টু নো দিস ফর্মুলা, রেডিয়েশন ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি, ইন্টেন্সিটি ডিভাইডেড বাই, আচ্ছা আমরা এটা করি, ইন্টেন্সিটি, এটা খেয়াল রাখো, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। ইন্টেন্সিটি ইকুয়াল টু পাওয়ার ডিভাইড বাই এরিয়া। তার মানে আমি যদি বলি যে রোদ পড়তেছে বাসার ছাদের উপরে, এন্ড এটার ইন্টেন্সিটি কত, তাহলে তোমার কি করতে হবে, টোটাল কি পরিমাণ ও এনার্জি দিচ্ছে পার সেকেন্ড, এটা হিসাব করতে হবে, ডিভাইডেড বাই তোমার ছাদের পুরো এরিয়া দিয়ে ভাগ করতে হবে। তার মানে পার মিটার স্কোয়ারে ও তোমাকে পার সেকেন্ডে, বুঝছেন, পার মিটার স্কোয়ারে পার সেকেন্ডে ও তোমাকে কি পরিমাণ এনার্জি দেয়, দ্যাট ইজ ইন্টেন্সিটি অফ দ্য সান। হ্যাঁ, পার সেকেন্ডে পার মিটার স্কোয়ারের মধ্যে কি পরিমাণ এনার্জি দিচ্ছে, that is intensity. By the way, intensity is sometimes also called the radiation flux. এনার্জি মানে তো যতক্ষণই হোক হবে, পাওয়ার মানে কি পার সেকেন্ডের হিসাব করতে হবে। ঠিক আছে, এই শেষ, সেখানে সবকিছু দেওয়া আছে, তুমি এখান থেকে পাওয়ারের ভ্যালুটা বের করবা। ঠিক আছে, শেষ। এখানে প্রথমে তার অ্যান্সার আসবে 0.314 ওয়াটস পার মিটার স্কোয়ার। এই যে ওয়াটস পার মিটার স্কোয়ার, পাওয়ার আসবে 0.314 উইল বি ইয়োর অ্যান্সার। এরপরের কোয়েশ্চেনে বলছে দ্যাট ইউ ফাইন্ড আউট দ্য এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কেমনে আমরা ক্যালকুলেট করব, উই নো দ্যাট পাওয়ার ইকুয়াল টু কি, ভি ইন্টু আই না, রাইট? তুমি এখান থেকে কি করবা, ভি আর আই দিয়ে পাওয়ার ক্যালকুলেট করবে। এখন পাওয়ার কি আমরা এর আগে আরেকবার ক্যালকুলেট করছি না, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%, শেষ এফিসিয়েন্সি। ঠিক আছে, অবভিয়াসলি যেটা কম হবে ওইটা আউটপুট। ঠিক আছে, যদি মানে আদারওয়াইজ ইউ হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন। অবভিয়াসলি সোলার প্যানেলের যেটা ওটাতে ইনপুটই হবে, প্যানেলের মধ্যে টোটাল পাইছে কতখানি ওটা ইনপুট, আর তুমি পাইছো কতখানি ইউজ করার সময় ওটা হবে আউটপুট। তার মানে উপরেরটা আউটপুট নিচেটা ইনপুট। আর এমনিতেও বোঝা যায় যেটা ছোট থাকে ওটা আউটপুট থাকে। কোনটা, এটা ছাড়া তুমি বের করবা কেমনে, এই যে ইনফরমেশন দেওয়া না, এখানে কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তো তুমি সোলার প্যানেল অ্যাকচুয়ালি কি পরিমাণ পাওয়ার নেয় এটা তুমি কেমনে বের করবা? আমরা তো আগে একবার আউটপুট বের করে রাখছি, তাই না? আমরা তো প্রথম ম্যাথসেই একবার পাওয়ার আউটপুট বের করছি। এরপরে ওটা বলছে তোমার বাসার সোলার প্যানেল অ্যাকচুয়ালি এইভাবে এভাবে কাজ করে, তো এর বলছে তাহলে এটার এফিসিয়েন্সি কত, তাই না? ইজি আছে, এগুলো কোনো প্রবলেম না, প্যারা নেই এখানে। আচ্ছা, এরপরে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ক্যান বি ডেলিভার্ড বাই 3 ফুললি চার্জ ইচ। আচ্ছা, তিনটা যদি ফুললি চার্জ ব্যাটারি হয়, আচ্ছা আমরা চার্জ বের করতে পারবো না বাই ইউজিং দ্য ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু আইটি, রাইট? আচ্ছা, আর এনার্জি ইকুয়াল টু কি, ভি কিউ, ভিআইটি মানে ভি কিউ, সোজা কথা, একই কথা। আচ্ছা, ব্যাটারি কয়টা, তিনটা না, ব্যাটারি তিনটা, তার মানে মাল্টিপ্লাইড বাই কি হবে, 3, শেষ অ্যান্সার। ওরা বলছে হাউ মাচ উইল বি দি টোটাল এনার্জি সাপ্লাই। তুমি এখানে প্রথমে কিউ ইকুয়াল টু আইটি করবা, কিউ ইকুয়াল টু আইটি করলে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা ব্যাপার আছে, সরি, একটা জিনিস একটু এক্সট্রা জানতে হবে। অনেক সময় দেখো উপর একটা ইউনিট দেওয়া আছে which is 1500 মিলি অ্যাম্প আওয়ার্স। ঠিক আছে, আচ্ছা এই ইউনিটটার মানে কি, আমি অন্য একটা জিনিস দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল আমি যদি তোমার বলি 70 মিলি অ্যাম্প আওয়ার, এটার মানে হইতেছে
ও 70 মিলি অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট সাপ্লাই দিবে ফর 1 আওয়ার। বুঝতেছি? ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ইউনিট। এটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, হাউস হোল্ড জিনিসপত্রের মধ্যে এটা ইউজ করি আমরা। মানে এটার হইতেছে ইটস আ ডিফারেন্ট ইউনিট, ইটস নট এসআই ইউনিট। আমরা ম্যাথসে ফিজিক্সে ইউজ করি না, কিন্তু রিয়েল লাইফ ডিভাইসে আমরা আবার এই ইউনিট ইউজ করি। ধরো তোমার আমি বললাম যে একটা তোমার বাসায় একটা কি জানি আমরা আইপিএস আছে, আইপিএসটা তুমি আমরা জিজ্ঞেস করলাম, আমি তোমার বললাম 1400 অ্যাম্পিয়ার আওয়ার। এরা মানে কি, ও 1400 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে ফর 1 আওয়ার। তার মানে এটা বলা মানে তুমি ইউ নো দ্য টাইম অ্যান্ড ইউ নো দ্য কারেন্ট। যেমন নিচের কোয়েশ্চেনে ওরা প্রথমেই বলে দিছে ইট ইস 1500 মিলি অ্যাম্পস আওয়ার। তার মানে 1500 মিলি অ্যাম্পস, তার মানে কত হবে 1500 মিলি অ্যাম্প মানে কি 1500 ডিভাইডেড বাই 1000 অ্যাম্পস ফর হাউ লং 1 আওয়ার। তো 1 আওয়ার মানে কত 60 × 60 সেকেন্ডস। তাহলে যদি আই ইন্টু টি করলাম না, আই টি করলে আমি কি পাবো, কিউ পাবো। কিউ পাইছি মানে এনার্জি ইকুয়াল টু ভি কিউ করলে কি পাবো, এনার্জি পাবো। এখন আমি এনার্জি পাইছি কয়টার জন্য, একটা ব্যাটারির জন্য। তো 3টা ব্যাটারির জন্য কি হবে, মাল্টিপ্লাই ব্যাটারি শেষ। হ্যাঁ, কিন্তু আওয়ারের হিসাব তো আমরা করি না, আমরা তো ওয়াটস এর হিসাব করি, এটা তো পার সেকেন্ড থাকে। সেটা মিলিয়াম আওয়ার করলা, তুমি পাওয়ারটাকে আর কি 1 ঘন্টার হিসাব করলা। তুমি ইউ ক্যান সে দ্যাট যে এটা তো আসলে তাহলে পাওয়ার হয়ে গেল, বা এটা হচ্ছে ঘন্টার হিসাব করলাম বেসিক্যালি, 1 ঘন্টাতে কি পরিমাণে চার্জ ফ্লো করবে। তুমি যখন কিউ ইকুয়াল টু আইটি করো তখন তুমি কি করো, চার্জ ফ্লোয়িং বের করো না, ইন দ্য টোটাল গিভেন টাইম। আর এটা হইতেছে ইন আ ওয়ে চার্জ ফ্লোয়িং বলা পার আওয়ারে কতখানি হবে, কি পরিমাণ চার্জ ফ্লো করবে পার আওয়ার, দ্যাট ইজ মিলিয়ন পাওয়ার, এরকম আর কি। কারেন্ট না, না, ওই তো বলাই আছে 1500 মিলিয়ন, তার মানে সোজা কথা এটা অলরেডি কারেন্ট। প্রথমে ভ্যালুটা অলরেডি কারেন্ট, 1500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফর 1 আওয়ার। সেকেন্ড, সেকেন্ড আনতে হবে, এই যে আমি 16 × 60 করছি, আওয়ার দেওয়া ছিল, 16 × 60 করেছি। ঠিক আছে, সেকেন্ডেই তো আনছি, সেকেন্ড আনতে হবে মাস্ট। মিলিয়ামকে অ্যাম্পকে অ্যাম্পে আনছি, আর আওয়ারকে সেকেন্ডে আনছি, শেষ। হ্যাঁ। আচ্ছা, এরপরে assuming that the current in the solar panel remains 6.8 milliamperes, explain whether the three cells would be charged more quickly if connected in series or in parallel. আচ্ছা, এটার অ্যান্সার আসবে 19,400, আসবে টোটাল এনার্জি 19,400, অ্যারাউন্ড, অ্যারাউন্ড এরকম কাছাকাছি কিছু একটা আসবে। আচ্ছা, বলো তো কিউ ইজ ইকুয়াল টু কি, আই ইন্টু টি, তাই না? এখন কিউ ইজ ইকুয়াল টু যদি আই টি হয়, ইন দ্যাট কেস প্যারালাল কানেকশনের মধ্যে আর সিরিজ কানেকশনের মধ্যে, রিমেম্বার সিরিজ কানেকশনের মধ্যে কারেন্টটা কি থাকে, আনডিভাইডেড থাকে না। প্যারালাল কানেকশনে কি হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায়, আর সিরিজ কানেকশনে কারেন্ট কি হয়, ডিভাইড হয় না। সিরিজ কানেকশনে কারেন্ট ডিভাইড হবে না। তো সিরিজ কানেকশনে যদি কারেন্ট ডিভাইড না হয়, তার মানে কি হবে আমি বলতে পারবো না। যে ওভারঅল দেখা যায় কি, যে কোনো সার্কিটে ইফ দে আর কানেক্টেড ইন প্যারালাল, তার থেকে ইফ দে আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে ওভারঅল কারেন্টের ফ্লোটা কি থাকে, বেশি থাকে। অলওয়েজই কারেন্টের ফ্লো বেশি থাকে। তার মানে এই উপরেরটা আর নিচেরটার মধ্যে ইচ রেজিস্টার হাইয়ার কারেন্ট পাবে কোনটা, অলওয়েজ সিরিজে বেশি কারেন্ট পাবে, বিকজ কারেন্টের ডিভিয়েশন না হইলে তুমি বলতে পারো যে সিরিজে তো রেজিস্ট্যান্স বেশি আসতেছে। হ্যাঁ, সিরিজে তো রেজিস্ট্যান্স বেশি আসতেছে, এখন রেজিস্ট্যান্স যতই বেশি আসুক না কেন, ওভারঅলে কারেন্ট বেশি আসবে কোনটাতে, সিরিজে। এবার তুমি আমার বলো তাহলে কিউ ইকুয়াল টু কি, আইটি না?
তাহলে কারেন্ট যদি বেশি হয় তাহলে 1 ঘন্টা চার্জ করলে উপরের সার্কিট আর নিচের সার্কিটের মধ্যে কোনটাতে চার্জ ফ্লো বেশি হবে? সিরিজে না? তার মানে সিরিজে চার্জও কি হবে? তাড়াতাড়ি হবে। ওরা বলছে সিরিজ আর প্যারালাল কানেক্ট করলে কোনটার মধ্যে চার্জিং তাড়াতাড়ি হবে? ঠিক আছে, সিরিজে কারেন্ট ইজ নট ডিভাইডেড, সো ফর সেম টাইম চার্জড আপ বা it gets charged faster. ওরা বলছে দুই ব্যাটারি চার্জ করতে গেলে কোনটাতে তাড়াতাড়ি চার্জ হবে? সিরিজের মধ্যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু নো, এক্সামে বেশি চিন্তা করতে গেলে এই সমস্যা। ঠিক আছে, খেয়াল রাখো যে সিরিজ সার্কিটের মধ্যে কারেন্ট ডিভাইড হয় না, যার জন্য একই টাইমের মধ্যে চার্জ বেশি ফ্লো করে। ঠিক আছে, প্যারালাল সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কমে, কিন্তু এটা দিয়ে পোষাবে না তোমার, ওভারঅলে দেখা যাবে সিরিজের মধ্যেই আমাদের ফাস্টার হয় অলওয়েজ। শেষে এক হয়, কিন্তু তাতে তো লাভ হইতেছে না, তোমার তো চার্জার মাঝখানে থাকবে ব্যাটারি, শেষে তো তুমি দিলে তো প্যারালাল কানেকশন হইলো না। আচ্ছা, এরপরে কোশ্চেনে ওকে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ডায়ামিটার অফ দ্য ওয়্যার বলা আছে, লেন্থ অফ দ্য ওয়্যার বলা আছে, শো দ্যাট দ্য ক্রস সেকশনাল এরিয়া ইজ দিস, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি? রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই এরিয়া। ওকে, কিছুই নাই, আজ এমনি ডায়াগ্রাম দেওয়া, ইটস নট ইম্পর্টেন্ট, ভ্যালু দেওয়া আছে, দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। তুমি প্রথমে ডায়ামিটার ইউজ করতে হবে ইন অর্ডার টু ফাইন্ড আউট হোয়াট? এরিয়া বের করবা, এরিয়া বের করার পরে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই এরিয়া, শেষ। এটা ইউজ করে, ও সরি 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 সরি, প্রথমে শুধু এরিয়া বের করলেই হবে, ফার্স্ট পার্টের জন্য শুধু এরিয়া বের করবা, শেষ। হ্যাঁ, হ্যাঁ মার্কটা কম দিছে, ঠিক আছে। আর এরপরটা হচ্ছে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই এরিয়া, এখান থেকে লেন্থ বের করবো আমরা তারের, শেষ। প্রথমেরটা শুধু ক্রস সেকশনের এরিয়া বের করতে হবে, পায়ের স্কোয়ার, শেষ। না না না, এটা অন্য একটা তারের, এটা অন্য একটা তারের, ওই লেন্সের ওইটা ইউজ করবা না, এখানে একটা, বা ও সরি সরি, ওইটারই একটা দেওয়া ছিল, আর তোমারে বলছে ম্যাচ করে আরেকবার বের করতে। প্রথমে রাইট, প্রথমেরটা হচ্ছে 9.2 আসবে, হ্যাঁ, ক্রস সেকশন এরিয়া 9.2 ইন্টু 10⁻⁷ মিটার আসবে, প্রথমেরটা অ্যান্সার। এরপরেরটা লেন্থ অফ দ্য ওয়্যার, সরি 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 সরি, ভুল লিখছি আবারও, ধুরো, এইখানে 9.2 ইন্টু 10⁻⁷ মিটার, আর পরে লেন্থ আসবে 16.4 মিটার, এটা আসবে পরেরটার অ্যান্সার। 16.4 আসবে পরেরটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই দুইটার অ্যান্সার, ঠিক আছে, রাইট। এরপরে বলছে তুমি কম্পারিজন করো, আর দুইটার মধ্যে কমেন্ট করো যে অ্যান্সার আসলো 16.4। এখন এইখানে আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু ওরা কত ডেসিমাল প্লেস নিছে? 1 ডেসিমাল প্লেস নিছে না? সো দ্যাট ইজ ওয়ান প্রবলেম, মানে তার মানে কি, এখানে বলো তো 0.3 পরে নেক্সট ভ্যালু কত হবে? 0.3 ওমস যদি আমি বলি, তোমরা এর পরের ভ্যালুটা বলো কত হতে পারে? 0.4, 0.31 হওয়ার কথা, কিন্তু ওরা অ্যান্সার দিছে কত? 0.3 ওমস। যদি রামিসারটা খেয়াল করেন, এটা একটু ভালো মতো বুঝেন, যদি রামিসা বললো কি 0.3, অ্যান্ড যদি 0.31 হওয়ার কথা ছিল, ইন দ্যাট কেস আমাদের বসানো উচিত ছিল কিন্তু 0.30 বসানো উচিত ছিল, তাহলে তুমি বলতে পারতা নেক্সট ভ্যালু উইল বি 0.31। কিন্তু ওরা কত বসছে? 0.3 বলছে না, তার মানে কি ওরা 1 ডেসিমাল প্লেস নিচ্ছে, তার মানে নেক্সট ভ্যালু কত হবে?
0.4 amperes, তার মানে you have an uncertainty of 0.1 decimal place মাত্র নিচে, ঠিক আছে, which is huge একটা ডিফারেন্স ক্রিয়েট করছে। 0.1 is not right, so তুমি ফার্স্ট পয়েন্ট লিখো, the resistance is only taken to 0.1 ohm. The resistance is only taken to nearest 0.1 ohm. এটা লিখো, resistance is only taken to nearest 0.1 ohm. Resistance is only taken to nearest 0.1 ohm. করছি? আচ্ছা, এরপরে এটা হইতেছে, খেয়াল করেন সবাই একটু, পার্সেন্টেজ আনসার্টেনটি বের করার ফর্মুলা। আচ্ছা, এখন পার্সেন্টেজ আনসার্টেনটি মানে কি বলতে, এখানে ভ্যালুটা কত ছিল, 0.1 করে আপ ডাউন হইতেছে না, রাইট? তার মানে পার্সেন্টেজ আনসার্টেনটি হইতেছে, আমি যদি তোমারে বলি যে আমি 5,000 লিটার তেল কিনছি, পেট্রোল, 5,000 লিটার পেট্রোল কিনছি সাপোজ, কিন্তু আমি তোমায় বললাম যে এইটার মধ্যে, আর আমি তোমার বললাম তুমি আমার কাছ থেকে এখন কিনতে পারবা, সিন্স বাংলাদেশে তেলের শর্টেজ আছে, আমি কিনে ধরো স্টক করে রাখলাম। এখন আমি তোমার বললাম যে তুমি পুরোটা কিনতে চাও, তাসিন বললো আমি পুরোটাই কিনে ফেলবো, সমস্যা না, আমার লাগবে এগুলো। এখন আমি ওরে বললাম যে 1 লিটার প্লাস মাইনাস হইতে পারে, 1 লিটার বেশি হবে, একটা বটল বেশি হবে, অথবা একটা বটল কম হবে। তার মানে 5,000 জায়গায় কি হতে পারে, 5,001 হইতে পারে, অথবা 4,999 হইতে পারে। তাসিন বললো ঠিক আছে, 1 লিটার তো প্লাস মাইনাস, ইট ডাজেন্ট ম্যাটার, ইট ক্যান বি। আমি বললাম বোথ ওয়েজ হইতে পারে, এটা কাউন্টিং মিস্টেক হইতে পারে, আমি বললাম একটা বটল আপ ডাউন হইতে পারে। এখন বুঝেন, তার মানে তাসিন আমার নেক্সট থিং কি বললো, যে তাইলে তো এখানে একটা আনসার্টেনটি আছে, ইট মাইট নট বি শিওর। আর আমি বললাম ইয়েস, আনসার্টেনটি তো একটা আছে। এখন কোয়েশ্চেন হইতেছে এই আনসার্টেনটিটা কত পার্সেন্ট। এইভাবে এটাকে আমরা বলি পার্সেন্টেজ আনসার্টেনটি, তার মানে মিস্টেকটা টোটালের কত পার্সেন্ট। তুমি কি করবা, কয়টা বটল প্লাস মাইনাস হতে পারে, একটা বটল না, 1, যেই ভ্যালুটা আমি তোমাকে বলবো ওইটা উইল বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করে, অরিজিনালি বটল কটা ছিল 5,000, ইন্টু 100% করলে তুমি পাবা হইতেছে পার্সেন্টেজ আনসার্টেনটি। এভাবে করে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করতে হয়। হাফ কেন করলাম, বিকজ এটা তো পজিটিভের দিকেও যেতে পারে, নেগেটিভের দিকেও যেতে পারে, সো ইউ ডোন্ট নো ওয়ান কি, দুই দিকেই তো হইতে পারে, 5,000 থেকে উপরের দিকেও তো হইতে পারে, 5,000 থেকে কম হইতে, তার মানে আমরা কি করছি, মিড পয়েন্ট ধরছি, বুঝছো? মানে আমি তোমায় বললাম যে তাসিম যখন বলছে আমাকে যে আমি পুরাটা কিনবো, আমি ওকে কি বললাম, একটা বটল প্লাস মাইনাস হইতে পারে, 1 লিটারের বটল, আর 1 লিটারের বটল কি আমি ওরে বলছি যেটা মাইনাসই হবে, 1 লিটার বটল কম হবে, তাই তো আমি 4,999টা বটলই বেচতাম, তাই না? আমি ওরে কি বলছি, এটা একটা বটল কি হতে পারে, বেশিও হইতে পারে, কমও হইতে পারে। আর তাসিম ধরে নিচ্ছে, তার মানে হি হ্যাজ আ চান্স অফ গেটিং 1 লিটার ইদার এক্সট্রা অর লেস। তখন কি, এটা তো ইট ক্যান গো বোথ ওয়েজ না, বেশিও হইতে পারে, কমও হইতে পারে, তখন আমরা এই টাইপের জিনিসপত্র কি করবো, আমরা হাফ ধরে নিই, যে আনসার্টেনিটি কতখানি একটা, তাহলে একটারে কি ধরবো, যেহেতু বোথ ওয়েজ যেতে পারে, তখন এটা আমরা হাফ ধরে নিই, এটাকে বলে হাফ রেঞ্জ নেওয়া, ঠিক আছে? এটা বলে হাফ রেঞ্জ নেওয়া, যে ডিভাইসের আনসার্টেনিটি কতখানি এটা দেখবা, দেখে এটাকে হাফ করবা, কারণ আনসার্টেনিটি কোনোদিন একদিকে হয় না, আনসার্টেনিটি দুই দিকেই হয়, বেশির দিকেও হইতে পারে, কমের দিকেও হইতে পারে, ঠিক আছে? যেমন তোমার ম্যাচ স্টিক্স, ম্যাচ স্টিক্স এর মধ্যে ধরো তোমাকে ভিতরে বলে দিলে যে এর ভিতরে 40টা স্টিক আছে, তুমি দেখবে এটার মধ্যে প্লাস মাইনাস 2 লেখা থাকে। প্লাস মাইনাস কেন লিখি আমরা, তার মানে কি এটা প্লাসের দিকেও হইতে পারে, মাইনাসের দিকেও হইতে পারে, তো তোমার কি করতে হবে, আনসার্টেনিটিটাকে তুমি 2টাকে আবার কি করতে হবে, ডিভাইডেড বাই 2 করে নিতে হবে, 1 ধরতে হবে, বিকজ ইট ক্যান গো বোথ ওয়েজ, বুঝতেছি? ইটস আ ল, এটাও একটা জিনিস, আমরা ইউনিট 3 চ্যাপ্টার করবো সময় তুমি বুঝতে পারবে, এটা ইটস আ ল, ঠিক আছে, রুল, এটা সিস্টেম। না না না, বললাম না, ইটস আ কনভেনশন, ইটস আ রুল, তোমার এভাবেই করতে হবে, যে আনসার্টেনিটি অফ দ্য ডিভাইস উইল বি ডিভাইডেড বাই 2, and then the original value will be divided and then multiplied by 100, তাহলে পার্সেন্টেজ আছে। এটা আবার রুলটা চেঞ্জ হয় ফর ডিফারেন্ট ডিফারেন্ট কেসেস, যদি অনেক ভ্যালু থাকে তাহলে রুলটা হালকা ডিফারেন্ট, ওটা আমরা পরে করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি পার্সেন্টেজ আনসার্টেনিটি তাহলে আমরা বের করতে হবে, পার্সেন্টেজ আনসার্টেনিটি কত, 0.1 ডিভাইডেড বাই
অরিজিনাল ভ্যালু কত জানি 16.4 নাকি না? আচ্ছা লেন্থ অফ দ্য ওয়্যার জানি কত বলছিল ওরা? না 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 লেন্থ অফ দ্য ওয়্যার জানি 14.5। সরি 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 রেজিস্ট্যান্স, সরি মাই ব্যাড, রেজিস্ট্যান্স কত জানি ছিল 0.3 ইন্টু 100%, কত আসে? এটা এটা করো, একটু একটু এটা করো, সরি। কমেন্ট আমরা কি লিখছিলাম জানি? আচ্ছা সরি সরি ভুল করছি আমি, এটা নিচেরটার অ্যান্সার, আমি পুরাটা এখানে করে ফেলছি। ইমপ্রুভমেন্টটা নিচের পার্টের জন্য মার্ক, একই জিনিস এখানে এখানে করো। পার্সেন্টেজ আনসার্টেনটি is 0.1 divided by 2 divided by our value into 100%. আচ্ছা এরপরে আরেকটা পয়েন্ট লিখো হইতেছে the diameter has uncertainty as well। এখানে বলছে explain why she should improve her methods, the diameter also has uncertainty। এই যে she has taken a diameter of 1.08, obviously এখানেও তো হালকা একটু uncertainty আছে। the diameter also has uncertainty। আচ্ছা এরপরে এরপর লিখে নেক্সট পয়েন্ট লিখো দিস ইজ টেকেন টু নিয়ারেস্ট 0.01 মিলিমিটার, ডায়ামিটারটা হইতেছে ইট ইজ টেকেন টু নিয়ারেস্ট 0.01 মিলিমিটার। আচ্ছা হাউ ডু উই নো দিস? বিকজ ডায়ামিটারের ভ্যালু দেওয়া ছিল কত 1.08, তার মানে ডায়ামিটার নেক্সট ভ্যালু কত? যদি 1.09, তার মানে হাউ মাচ ইজ দ্য ডিফারেন্স? 0.01 না? যার জন্য আমরা কি লিখছি দিস ইজ টেকেন টু 0.01 মিলিমিটার, দ্যাটস ইট। আর লাগবে না, এটা যথেষ্ট এক্সপ্লেইন করা হয়েছে। এরপর নাম্বার 5 এর অ্যান্সারে যাই আমরা। হ্যাঁ, describe an alternative way of determining the resistance of the live conductor and how this can improve this। আমরা কি জানি যে কোনো গ্রাফে যদি আমরা এখানে একটা গ্রাফ আঁকি, গ্রাফ আঁকে যদি ভোল্টেজ আর কারেন্ট নেই, এখানে যে একটা গ্রাফ আঁকি, এটা গ্রেডিয়েন্ট বের করলে আমরা কি পাবো? রেজিস্ট্যান্স পাবো না? এক্স্যাক্টলি এটাই আমাদের বলতে হবে। ফার্স্ট পয়েন্ট লিখেন voltmeter and ammeter used for voltmeter and ammeter used for voltage and current readings, voltmeter and ammeter used for voltage and current readings। এই অ্যান্সার খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, মানে কি এটা তো পারোই অলরেডি, জাস্ট খেয়াল রেখো যে রাখতে পারে। voltmeter and ammeter used for voltage and current readings। এরপর নেক্সট পয়েন্ট লিখেন গ্রাফ অফ V against I, graph of V against I। এরপর নেক্সট পয়েন্ট হইতেছে gradient will give us the resistance, gradient will give us the resistance। এরপর নেক্সট পয়েন্ট লিখেন the meters are more precise। স্টুডেন্ট যেভাবে ক্যালকুলেট করছিল উপরে মেশিন দিয়ে, তাই না, মিটার দিয়ে লেন্থ মাপছে, এর থেকে রেজিস্ট্যান্স কি মিটার দিয়ে বের করলে আরো বেশি প্রিসাইজ হবে না? ঠিক আছে, বুঝতেছি না? মানে এখানে আমরা রেজিস্ট্যান্স বের করছিলাম কি দিয়ে? ফর্মুলা দিয়ে করছি না, রাইট? ফর্মুলা স্টুডেন্ট পাইলো কই থেকে? এগুলো কি দিয়ে মেজার করছে? লেন্থ টেন্থ মাপছিল না স্কেল দিয়ে? তো স্কেল ইউজ করার থেকে ডাইরেক্ট যদি মিটার ইউজ করি তাহলে কি হবে? আরো বেশি অ্যাকিউরেট আসবে না? যার জন্য বিকজ মিটারের ভ্যালু 0.0000 অনেক ডেসিমাল প্লেস আসতে পারে। মিটার্স আর মোর প্রিসাইজ উইথ হাইয়ার সিগনিফিক্যান্ট নাম্বারস, meters are more precise with higher significant figures।
Meters are more precise with higher significant figures and hence lower percentage uncertainty. Meters are more precise with higher significant figures and hence lower percentage uncertainty. আচ্ছা এরপরেরটা দিস ইজ দি অ্যান্সার উইথ লোয়ার পার্সেন্টেজ আনসার্টেনিটি, ঠিক আছে। আচ্ছা এরপরটা এর অ্যান্সার আসবে, এরা নিজেরা কইরো। এরপরেরটা হইতেছে ক্যালকুলেট দ্য পাওয়ার পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই ফর্মুলা দিয়ে করবা, শেষ। এর অ্যান্সার আসবে 8.1 ওয়াটস। উপরটা কারেন্ট বের করতে বলছে, নিচেরটাতে পাওয়ার বের করতে বলছে। পাওয়ার বের করলে আমাদের অ্যান্সার আসবে 5.22, আর এরপর বলছে ওই কারেন্ট ইউজ করে তুমি ওইটার পাওয়ার রেটিং বের করো। সো ইউ ইউজ দ্য ফর্মুলা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা ইউজ করলে আমরা আরেকটা পাওয়ার রেটিং পাবো, ঠিক আছে। আচ্ছা আমি আবার এখানে লিখে দিই, এটা আসবে 5.22 স্কোয়ার ইন্টু, ওরা বলছে লাইভ ওয়্যার নিতে, লাইভ ওয়্যার যেটা এই তারটার রেজিস্ট্যান্স 0.3 ওহমস দেওয়াই ছিল উপরে কোশ্চেনের বিগিনিং এ, ঠিক আছে। 0.3 ওহমস দেওয়া ছিল রেজিস্ট্যান্স, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর করলে পরেরটা শেষ। আচ্ছা এরপরে কোশ্চেন, আচ্ছা এইটা নিজেরা বাসায় ট্রাই করো। তোমরা কি করবা, এটা আই ইকুয়াল টু এন এ কিউ ইকুয়েশন যেটা, ঠিক আছে। আই এর ইউনিট কি বলো তো, ভি ইকুয়াল টু আই আর না, তাহলে আই এর ইউনিট কি, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তার মানে কি ভোল্টস পার ওহমস। আচ্ছা এখন বাম সাইডের ইউনিট আর ডান সাইডের যে ইউনিট, এই দুইটা ইউনিটকে তোমরা সেম বানাবা, ঠিক আছে। বাম সাইডের ইউনিট আর ডান সাইডের ইউনিট দুইটা ইউনিটকে সেম বানাবা। বাম সাইডে আমি বলি এখানে আসবে হইতেছে, আমি একটু হিন্ট দিয়ে দিই, কুলম্বস পার সেকেন্ড আসবে বাম সাইডে। বুঝো, ইফ ইউ ক্যান ব্রেক ডাউন কারেন্ট ইন্টু প্রপার ইউনিট কি আসবে, কুলম্বস পার সেকেন্ড আসবে। আচ্ছা বিকজ এন কিউ ইকুয়াল টু কি বলো, আইটি না, তাহলে আই ইকুয়াল টু কি কিউ বাই টি, তাহলে এটা কি আসলো, কুলম্বস পার সেকেন্ড আসলো। তোমাদের কাজ থাকবে হইতেছে ডান সাইডেরটাকেও কুলম্বস পার সেকেন্ডে নিয়ে আসা, আইনা বুঝাইতে হবে যে এই দুটো আসলে একই জিনিস। না ভি ইকুয়াল টু আই আর দিয়ে করব না, কারণ হইতেছে মার্ক স্কিমে লিখা যে কুলম্বস পার সেকেন্ড দিয়ে করতে, তাহলে ইজিয়ার। এটা তো তোমাদের, না না না, এটা তোমার প্র্যাকটিস করে আসতে হবে জিনিসটাতে। আমি ডান দিকে, আমি তোমাকে বলি ইফ ইউ স্টার্ট দিস, তুমি আমাকে বলো, আচ্ছা আমি তোমাকে বলি কিভাবে বুঝবা তুমি কুলম্বস পার সেকেন্ড, আমি তোমাকে বলে দিই কেন। তুমি আমাকে বলো এই ভিটা কি বলো, ভেলোসিটি, ভেলোসিটি ইউনিট কি, পার সেকেন্ড, তার মানে প্রথমে কি চলে আসতেছে, সেকেন্ড আসতেছে। সেকেন্ড কোন ফর্মুলা দিয়ে আসে, কিউ ইকুয়াল টু আইটি এর মধ্যে টাইম আছে না, সেকেন্ড, সো দ্যাটস হাউ ইউ নো যেটা সেকেন্ড দিয়ে আসতে হবে। এটা তোমরা নিজেরা ট্রাই করে, টাইম লাগবে বা, না না আমরা অন্য ম্যাথ করি, এটা নিজেরা ম্যাথ বরাবর কইরো, আমি পরে করাই দিব না, সমস্যা নেই, তোমরা একটু ট্রাই করে, না মিলে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। একটু একটা স্টেপ তোমরা নিজেরা ট্রাই করবা, শুধু ডান সাইডটাকে কুলম্বস পার সেকেন্ড বানাবা। আচ্ছা এবার পরের কোশ্চেনে যাই আমরা, নাম্বার 13-এ যাই। নাম্বার 13-এ বলছে রেডিয়েশন ফ্লাক্স আর রেজিস্ট্যান্স দেওয়া আছে। আচ্ছা একটু বুঝি 13-এ কোশ্চেন। নাম্বার 13-এ আচ্ছা ঠিক আছে বুঝছি, এলডিআর। ওকে, প্রথমে 13-এ গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে। এত প্যারা খাইতেছো, কতক্ষণ হয়েছে আমরা ক্লাস করছি, বেশিক্ষণ না। আই থিংক সো। হ্যাঁ ইট ইজ স্টিল বিং রেকর্ডেড, রাইট। কিন্তু হাউ কাম ইট ইজ কন্টিনিউইং ফর সো লং ক্লাসে, এটা তো অফ হয়ে যাওয়ার কথা। আচ্ছা না অফ, হ্যাঁ আমার, আমি তো অনলাইন ক্লাসই নেই না এখন, ভালো লাগে না আমার অনলাইন ক্লাস নিতে। আমি সাবস্ক্রিপশন আগে নিছিলাম, এখন নেই না কেন, ভালো লাগে না আমার অনলাইন ক্লাস নিতে, খুব পেইন লাগে। অনলাইন ক্লাস আমার খুব মানে কি ওসিডি হয় অনলাইন ক্লাস নিলে প্রচুর, আমার কাছে প্যারা লাগে, মানে কি অনলাইনে স্টুডেন্টরা ক্লাস করতেছে না, এরা কিছু বুঝতেছে না।
এটাই না, এর জন্য আমি ক্লাস নিই না, আমি না করে দিই, অনলাইন ক্লাসই নিব না আমি। আমি আমার ক্লাস আমি ওই সেম ক্লাস রেকর্ড করবো, রেকর্ড করে আবার পোস্ট করবো, কিন্তু অনলাইনে প্রেজেন্ট থাকলে আমার খুব তাড়া লাগে, মাথা খারাপ হয়ে যায় আমার সাথে, এই চিন্তাতে আরো তাড়া লাগে। এই জন্য অনলাইন ক্লাস নিই না। মানে এত মডার্ন সিস্টেম আমার ভালো লাগে না, এই ওল্ড স্কুল ইজ বেটার। ক্লাসরুমে বসবা, আমি পারলে প্রজেক্ট আরো সরাই দিতাম। বোর্ডে ক্লাস নিতে ভালো লাগতো আগে, আমার কাছে খুব ভালো লাগতো বোর্ডে ক্লাস। না না না, এখন বোর্ডে ক্লাস নিলে হয় কি, স্লোয়ার, প্রচুর স্লো। কিন্তু দ্য ওল্ড মেথডস আর অলওয়েজ বেটার কিন্তু। যেমন আমি তোমায় বলি, বোর্ডে ক্লাস নেওয়া, তুমি যত নিউয়ার মেথড, যত ইজিয়ার মেথড, ইট উইল অলওয়েজ বি আনহেলদি এন্ড ইট উইল অলওয়েজ বি ব্যাড। যেমন আমি তোমায় বলি, বোর্ডের ক্লাসের থেকে প্রজেক্টর খারাপ, বিকজ প্রজেক্টরের চোখে ক্ষতি হয়, ঠিক আছে, এন্ড মোর ওভার প্রজেক্টরে আমার মুভমেন্ট কম হচ্ছে, সো মোস্ট অফ দ্য টাইম আই এম সিটিং, সো বেসিক্যালি ইট পুটস প্রেসার অন ইউর বডি, স্পাইনাল কর্ডে প্রেসার বেশি করে। সেকেন্ড হইতেছে, আর এখন নতুন আসছে কোনটা, ওই যে স্ক্রিনে যেটা ক্লাস নেয়, ঠিক আছে, এটা আরো খারাপ, বিকজ এইটা এত লাইট দেয়, তোমার চোখ পুরো বাদ হয়ে যাবে। সেটা প্রচুর লাইট দেয়, তো চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। এই পরিমাণ প্রজেক্টর লাইটটা আমি কমায় রাখি। তুমি এত লাইটে যদি পড়ো, বেসিক্যালি ইউ আর কনস্ট্যান্টলি ফোকাসিং অন দ্য রাইটিংস অফ আ লার্জার ডিসপ্লে অফ ইউর ফোন, yes sir, which has a lot of light. Even ফোনের ডিসপ্লে কিন্তু is better display, because ফোনের ডিসপ্লেতে লাইট কম থাকে, and ফোনের ডিসপ্লে is made, and তোমার যে গ্রিন স্ক্রিন করা যায়, ঠিক আছে, স্ক্রিনটা বেটার করা যায়, এগুলাতে তোমার অনেক ক্ষতি হয়। স্পেশালি আমি নিজে ক্লাস নিই সারাদিন, দিনে 6-7 ঘন্টা, এটা যদি আমি স্ক্রিনে দেখায় ক্লাস নিয়ে, আমার অবস্থা খারাপ হয়ে যায়। এটা তো আমি একদম ডিম করে রাখছি, কোনো লাইটই নেই এখানে, ওটাতে করা যায় না, তো প্রচুর প্রবলেম। আমার কাছে ভালো লাগে না, আমার প্রজেক্ট, আমরা সবাই তো প্রজেক্টরে এখনো পড়াই, মোস্ট অফ দ্য টিচার্স। এটা থিঙ্ক করার কেস অবভিয়াস, ঠিক আছে, এভরিবডি নোজ ইট। কিন্তু এটাও একটা ভালো জিনিস তো, রাইট সামথিং। আচ্ছা বলো তো, আমি কি লিখছি? বল এটা কি? রেজিস্ট্যান্স। এত রেজিস্ট্যান্স লিখি নাই, কিন্তু তুমি তো বুঝছো। না না, এমনিও, আচ্ছা অবভিয়াসলি আমি এরকম লিখি, আমি এগুলো তো হয় না লেখা। হ্যাঁ, এটা বুঝে স্টুডেন্টসরা, ঠিক আছে, এটি বুঝে স্টুডেন্টসরা, ঠিক আছে। আর আমি এরকম কিছু লিখলে স্টুডেন্টস, আমি এটাই লিখলেও এখানে ফ্লিক্স লিখছি না, স্টুডেন্টসরা তাও ভাবে ফ্লাক্স লিখছি, বিকজ ওই ফিজিক্স ক্লাসে ঢুকলে ওদের মাথার ভিতর রেজিস্ট্যান্স আর ভোল্টেজ ঘুরতে থাকে, ওরা বাকিটা বুঝে না। আমি যাই লিখি, ঠিক আছে, তাও ভালো আমার নাম ভি দিয়ে হইলে, ঠিক আছে, হয়তো ভোল্ট মিটার লিখছি, যে কোনো আমি ক্লাসে ভি লিখলেই সবাই বুঝে ভোল্টেজ, ঠিক আছে। ভি লিখলে ভোল্ট, এ লিখলেই স্টুডেন্টসরা বুঝে অ্যামিটার লিখবো এবার, ঠিক আছে, সি লিখলে বুঝে কারেন্ট লিখবো। তাই সুবিধা আছে, প্রবলেমও আছে। আচ্ছা, এই হইতেছে আমাদের প্রথম একটা গ্রাফ, নিজেরা ড্র করেন, ঠিক আছে, ভ্যালু গুলো বসাইলে, লেট মি টেল ইউ, ইউর গ্রাফ উইল লুক লাইক দিস। Why it should look like this? Because লাইট যত বাড়তেছে রেজিস্ট্যান্স তত কমতেছে, এটাই তো হয় এলডিআর এ, তাই না? ইটস আ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, সো যত লাইট বাড়বে তত রেজিস্ট্যান্স কমবে। ডান। এরপরে এখানে বলছে ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, এইখানে the lighting circuit will switch on when the potential difference is this. Determine the required resistance R. Required voltage কত? 0.6, রাইট? টোটাল ভোল্টেজ কত? 6 ভোল্ট is equal to কি? রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু আগে যেটা ইউজ করলাম, V1/V2 ইকুয়াল টু কি, R1/R2। আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করেন, ওরা বলে দিছে that the voltage will be 0.6, এই যে এখানে, and the total supply given was how much? 6 ভোল্ট। আর বলছে how much will be the resistance of the resistor, তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টার কত? R প্লাস, এটা ঠিক আছে। এবার আমি আরেকবার বলতেছি, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ভোল্টেজ is equal to কি, আউটপুট সাইডের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হোয়াট রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা। শেষ, তুমি এখান থেকে আর ওয়ানের ভ্যালু বের করো, বাকি সবকিছু গিভেন আছে।
উপরে রেজিস্ট্যান্স গিভেন আছে 0.6 ভোল্ট বলা আছে, টোটাল ভোল্টেজ 6 বলা আছে, আর আর টু এর রেজিস্ট্যান্স দেওয়া আছে। তুমি একটা আর এর ভ্যালু বের করবা। এই যে এই সাইডে, ইফ আই এম নট রং, এখান থেকে রেজিস্ট্যান্স গিভেন আছে when গ্রাফ থেকে বের করতে হবে। ঠিক আছে, গ্রাফ থেকে বের করতে হবে ওই ভোল্টেজ, হ্যাঁ ওই ভোল্টেজের জন্য রেজিস্ট্যান্স কত, গ্রাফ থেকে বের করতে হবে। রেডিয়েশন, গ্রাফটা না আঁকলে এখান থেকে ভ্যালু পাওয়া যাইতেছে না, এটাই প্রবলেম। রেজিস্ট্যান্স অফ দ্য এলডিআর, গ্রাফ কয়টা দেওয়া আছে? একটা, রাইট। আচ্ছা, এই ফর্মুলা ইউজ করে তোমরা এই গ্রাফটা, আই ক্যান ট্রাই সলভিং দিস, প্লিজ সবাই একটু এই দুইটা ম্যাথ নিজেরা বাসায় ট্রাই করেন, আগেরটা এন্ড এইটা, এই দুইটা করে চেষ্টা করে এই দুইটা থেকে অ্যান্সার আসার। আমি একটু রেজিস্ট্যান্সের অ্যান্সারটা বলে দেই। ইউর অ্যান্সার উইল বি 4.5 কিলো ওহমস, মানে 4500 ওহমস উইল বি ইউর অ্যান্সার। এই দুইটা অ্যান্সার একটু নিজেরা বের করছে, কারণ এটা গ্রাফ না করে, সলভ না করলে মিলাইতে পারতেছি না, সেই গ্রাফটা আঁকা লাগবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে বলছে অ্যাপার্ট ফ্রম এলিমিনেটিং হিউম্যান এরর সাজেস্ট how using resistance sensor and radiation flux sensor connected to the data logger, how this could affect data logger আর এসব ইউজ করলে আমাদের সুবিধা কি? তুমি লিখো more readings could be taken। একটা ডেটা লগার মানেই এটার মধ্যে বহু রিডিং একবারে নেওয়া যাবে। more readings and continuous readings could be taken in shorter period of time। more readings and continuous readings will be taken in a shorter period of time। More readings and continuous readings can be taken in a shorter period of time। আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট। আচ্ছা প্লিজ এগুলো একটু মেমোরাইজ রাখেন, হ্যাঁ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে ডেটা লগারের অ্যাডভান্টেজটা কি সেটা খেয়াল রাখতে হবে। ইউ ক্যান সাম আপ দ্য কোয়েশ্চেন অ্যাজ ডেটা লগারের অ্যাডভান্টেজ কি। আচ্ছা, নেক্সট পয়েন্ট হইতেছে স্টোরড ডিজিটালি। স্টোরড ডিজিটালি, এই যে নাম্বার, হাতে লিখা, গ্রাফ টাফ আঁকা, এগুলি করার লাগবে না, কম্পিউটারের মধ্যে সব অটো আপলোড হয়ে যাবে সফটওয়্যার দিয়ে। মানে কম্পিউটারের সাথে যদি তুমি অ্যামিটার ভোল্টমিটার কানেক্ট করে দিতে পারো, ইট ক্যান বি অটোমেটিক্যালি স্টোরড। স্টোরড ডিজিটালি, স্টোরড ডিজিটালি। লাস্ট পয়েন্ট লিখেন। আচ্ছা, এটা হচ্ছে অল্টারনেটিভ পয়েন্ট অফ দ্য সেকেন্ড ওয়ান। হ্যাঁ, গ্রাফ ক্যান বি ড্রন বাই দি কম্পিউটার। গ্রাফ ক্যান বি ড্রন বাই দি কম্পিউটার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, এটা আমি সলভ করে দিই। আচ্ছা, একটু আগে, মানে এটা আজকে লাস্ট করি আমরা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা সলভ, এটাই অনেকগুলো ম্যাথস আছে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, লেটস সি সলভ করতে পারি কিনা ইনশাআল্লাহ। দেখেন, একটু আগে আমরা কি বলছিলাম, একটু প্লিজ সবাই সবাই এদিকে এদিকে দেখেন, রামিসা এদিকে দেখেন। একটু আগে আমরা কি বলছিলাম, যদি আমাদের লিস্ট কাউন্ট হয় 0.1, আমরা কি বলছিলাম, লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই কি করছিলাম, 2, ডিভাইডেড বাই আমাদের ভ্যালু ইনটু 100% করছিলাম না? What if I tell you that your list count is 2 and the, আচ্ছা তাসিন, রিমেম্বার দ্যাট এক্সাম্পল পেট্রোল, রাইট? আমি তোমারে বললাম দুইটা কন্টেইনারের মিস্টেক হয়েছে, আউট অফ হাউ মেনি কন্টেইনার্স ডিড উই হ্যাভ? 5000। নাইস। আচ্ছা, হোয়াট ইফ আই টেল ইউ মিস্টেক করছি দুইটা, কন্টেইনার আছে তিনটা। ইউ রিয়েলাইজ হোয়াট হ্যাপেন্স? তিনটার মধ্যে কয়টায় ভুল করছি? দুইটা। তুমি কি এটা মানবা? তোমার যদি আমি বলি 5000-এর মধ্যে দুইটার ভুল হইতে পারে, দুইটা কন্টেইনার প্লাস মাইনাস হইতে পারে, তাই তুমি কি করবা? মাইনে নিবা। আর আমি তোমার বললাম, ও আচ্ছা দুইটা মিস্টেক তাসিন মাইনে নেয়, তাহলে আমি দুইটা মিস্টেক করলে ওকে। নেক্সট দিন গিয়ে বললাম তিনটা কন্টেইনার আছে, এর মধ্যে দুইটা ভুল হইতে পারে, এটাও মানবে? এটা কেন মানবে না? ভুল তো দুইটাই হয়েছে। আমি তোমাকে বললাম, আচ্ছা ধরো তুমি, তোমাকে আমি পেট্রোলের 1 লিটারের বটল সাপ্লাই দিব, আমি তোমায় বললাম যে সাপ্লাই দিচ্ছি আমরা, বিজনেস একটা। আর তুমি আমারে বললা যে ভুল আছে কোনো, আমি বললাম যে দুইটা ভুল আছে। তুমি বললা যে টোটাল সাপ্লাই কয়টা দেওয়া হবে, আমি বললাম 5000। 5000-এর মধ্যে কয়টা ভুল করছি? দুইটা। তার মানে দুইটা বেশি হতে পারে অথবা দুইটা কম হইতে পারে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি দুইটা ভুল করছি, তুমি বললা টোটাল সাপ্লাই কয়টা দেওয়া হবে, আমি বললাম টোটাল সাপ্লাই দেওয়া হবে 5টা। তুমি মানবে এটা জীবনে?
5টার মধ্যে 2টা কন্টেনারে ভুল কেউ মানে? এটা তো জীবনেও মানবা না। কিন্তু আমি যদি বলি 5,000 কন্টেনারের মধ্যে 2টার ভুল, তাহলে তুমি কি করতে পারো? মাইনে নিতে পারো। Why do you do this? Because the mistake on the uncertainty or the uncertainty, the mistake or the uncertainty is the same. But if you increase the total number, then the percentage uncertainty decreases. তার মানে 5,000-এর মধ্যে 2টার মিস্টেক করা আর 3টার ভিতরে 2টা মিস্টেক করা is not the same thing. 3টার মধ্যে 2টার মিস্টেক is a huge percentage error. রাইট? আর 5,000-এর মধ্যে 2টার মিস্টেক করা ইজ নট আ বিগ ডিল। রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড? এই জায়গাতে ওরা বলছে যে এই স্কেল দিয়া এই উইডথ যদি আমরা মাপতে যাই, তাহলে কি প্রবলেম হবে? তুমি দেখছো স্কেলের সবচেয়ে ছোট্ট যে দাগটা, সবচেয়ে ছোট 0.1 মিলিমিটার বা কিছু একটা হবে, ওইটা অলমোস্ট কিসের সমান? একটা দাগের অলমোস্ট সমান না? তার মানে তুমি বুঝতেছো পার্সেন্টেজ এররটা কতখানি হবে? তার মানে সবচেয়ে লিস্ট ভ্যালু কোনটা? সবাই একটু বোর্ডে খেয়াল করেন। এটা কি স্কেলের লিস্ট ভ্যালু না? Do you understand? The least value is almost equal to what? My value. তার মানে কি? It is like saying যে আমি 5টার মধ্যে কয়টাতে ভুল করছি? 4টাতে ভুল করছি। মানে তুমি বুঝতেছো তোমার সবচেয়ে ছোট ভ্যালুটা কত? একটা স্কেল ডিভিশন না? নাজিয়া বুঝতেছো? The lowest value is the scale division. তার মানে স্কেলের সবচেয়ে যে ছোট ভ্যালুটা ওটা কি? সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। এখন তুমি আমারে বলো, আমি তোমাকে যদি বলি যে এইটা হচ্ছে 0. কত সেন্টিমিটার? 0.1 সেন্টিমিটার। যদি 5,000 সেন্টিমিটার মধ্যে 0.1 এর মিস্টেক করি, প্রবলেম আছে? খুব একটা প্রবলেম নাই। 4,000-এর মধ্যে প্রবলেম নাই। কিন্তু যদি বলি 1 সেন্টিমিটারের মধ্যে 0.1 সেন্টিমিটার মিস্টেক করছি, তার মানে অলরেডি কয় পার্সেন্ট মিস্টেক করেছি? 10% মিস্টেক করা শেষ আমার। তুমি বুঝতেছো? তার মানে 0.1 এর মিস্টেকটা ক্যান বি আ প্রবলেম যদি আমার ভ্যালুটা অনেক ছোট থাকে। আর আমার ভ্যালুটা যদি বড় থাকে, তাহলে ইট ইজ নট আ প্রবলেম। বুঝতেছি? নাজিয়া বুঝো? এই যে স্কেলের সবচেয়ে ছোট ভ্যালু যেটা, ওইটা হ্যাঁ। তাই ওরা বলছে ওয়াই ডু ইউ থিঙ্ক উপরের রিডিংটা একটা বড় রকমের প্রবলেম হয়ে যেতে পারে? বিকজ এখানে স্কেলের যে ডিভিশন ওইটা কি কাউন্টের কি অলমোস্ট ভ্যালু সমান হয়ে গেছে, কি ইকুয়াল হয়ে গেছে। কি মিস্টেকটা যদি ভ্যালুর তুলনায় অনেক ছোট থাকে, তাহলে ইটস গুড। আর মিস্টেক আর ভ্যালু যত কাছাকাছি যাবে, তত আমাদের জন্য কি প্রবলেম। তার মানে আমি মিস্টেক করি কয়টা? 20টা। টোটাল সাপ্লাই আছে কয়টা? 30টা। 30টার মধ্যে 20টা মিস্টেক, মানে কি 66% মিস্টেক করে ফেলছি অলরেডি। বুঝতেছি? সো ওরা এখানে বলছে কমেন্ট অন দ্য ইউজ অফ দিস। আচ্ছা, এরপর তুমি লিখো লেন্থ ইজ সেম অ্যাজ স্কেল ডিভিশন। তার মানে লেন্থ যেটা মাপবো আর স্কেল ডিভিশন দুইটা অলমোস্ট সমান। লেন্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি সেম অ্যাজ দ্য স্কেল ডিভিশন। স্কেলের যে ছোট দাগ আর যেই লেন্থ মাপবা, দুইটা অলমোস্ট সমান সমান। লেন্থ ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ দ্য স্কেল ডিভিশন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। এটা প্রত্যেক বছর রিপিট হয়। ইউনিট 3-তে রিপিট হবে, ইউনিট 1-2-তে না। ঠিক আছে? ইউনিট 1-2-তে কম আসে এটা, ইউনিট 3-তে রিপিট হবে। প্রত্যেক বছর এটা জিজ্ঞেস করে যে একটা মিস্টেক এই জায়গাতে করলে আমাদের কেন একটা বড় প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তখন তোমার বলতে হবে দ্যাট যে লিস্ট কাউন্ট ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য ভ্যালু ইটসেলফ। যেমন এই জায়গাতে স্কেলের লেন্থ ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য স্কেল ডিভিশন। তারপর নেক্সট পয়েন্ট, লিডস টু লার্জ পার্সেন্টেজ আনসার্টেনটি। leads to large percentage uncertainty. লিস্ট কাউন্ট মানে যে ডিভাইস দিয়ে মাপতেছো ওই ডিভাইসের সবচেয়ে ছোট ভ্যালুটা কতখানি। লিস্ট কাউন্ট ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য লেন্থ। মানে লিস্ট কাউন্ট আর মাপবা যেই লেন্থ, এই দুটো অলমোস্ট সমান হয়ে গেছে। রিমেম্বার, তোমার লিস্ট কাউন্ট লেন্থের থেকে যত ছোট হবে তত ভালো। ঠিক আছে? যদি তোমারে বলি যে 5 কিলোমিটারের রাস্তা মাপতে হবে, তো যত ওখানেও তুমি যত ছোট মিস্টেক করবা, তত তোমার জন্য ভালো। সো দ্য মিস্টেক হ্যাজ টু বি, লিস্ট কাউন্টটাকে আমরা ধরে নিব মিস্টেক। লিস্ট কাউন্টটা অরিজিনাল কাউন্টের তুলনায় যত ছোট হবে, তত ইটস আ লো বেটার অ্যান্সার। ঠিক আছে? বুঝো না, 500-র মধ্যে 2টা ভুল করার থেকে একটা ভুল করা কি আরো বেটার না? তার মানে কি অরিজিনাল কাউন্টের থেকে যত কম ছোট মিস্টেক করা যায়, তত বেটার পার্সেন্টেজ আসে রিকমেন্ডেশন। আচ্ছা, বাকিগুলা নিজেরা সলভ করবেন, আমি বলে দিচ্ছি। রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ বাই
এরিয়া, এই ফর্মুলা ইউজ করবা, রেজিস্টিভিটি চলে আসবে। ডিপেন্ড করে স্কেলের যে ছোট ছোট দাগ দেওয়া না, ওই দাগের মধ্যে সবচেয়ে ছোট যে এক দাগে আরেক দাগের মাঝখানকার যে গ্যাপটা, ওই সবচেয়ে ছোট গ্যাপটা কতখানি, ওটা বলে লিস্ট কাউন্ট। ঠিক আছে, ছোট স্কেল বা বড় স্কেলের উপর ডিপেন্ড করে না, ওই দাগগুলোর উপর, ডিভিশন গুলোর উপর ডিপেন্ড করে। যত ছোট ডিভিশনের স্কেল নিবা, যেমন ভার্নিয়ার ক্যালিপার আমরা কেন ইউজ করি, বিকজ ওর স্কেল ডিভিশন অনেকই ছোট। সব জায়গায় তো ভার্নিয়ার ক্যালিপার ইউজ করা হয়। ভার্নিয়ার ক্যালিপারের জায়গায় মাইক্রোমিটার স্ক্রু গেজ কেন ইউজ করা হয়, বিকজ আরো ছোট স্কেল ডিভিশন। সো তুমি মিস্টেকের পার্সেন্টেজ খুবই কম। তুমি এবার একটা রিডিং নিছো, নেওয়ার পর তোমার মিস্টেক পার্সেন্টেজ। আর ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটার স্ক্রু গেজ মানুষ এইসব লেন্থ মাপতে ইউজ করে। একটা রাবার ব্যান্ডের থিকনেস কেন, বিকজ তুমি যদি স্কেল দিয়ে মাপো, তোমার যে স্কেল আছে বা মিটার রুলের যে স্মল ডিভিশন, তার থেকে রাবার ব্যান্ড আরো ছোট। তো তুমি কি মাপবা? কেন এই যে ব্যাপার না। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন প্লিজ নিজেরা সলভ করেন। পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইজ দ্য ফর্মুলা ইউ গোইং টু ইউজ। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ আ ডিফারেন্ট ফর্মুলা ইট উইল বি, হ্যাঁ, তিনটা ফর্মুলা জানতে হবে। পাওয়ার ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আর ভি স্কোয়ার বাই আর, এই তিনটা ফর্মুলা। একটা কি কও, লাস্ট ক্লাসেই তো আমরা এটা পড়াইলাম। এর যখন যেটা অ্যাপ্লিকেবল তুমি যেটা ইউজ করো একটা কারেক্ট আসবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সবগুলার জন্যই কারেক্ট আসবে, জাস্ট অন্যটা করলে কি হবে, একটু লেন্দি হবে। যেমন এখানে পাওয়ার আর ভোল্টেজ দেওয়া না, সো অবভিয়াসলি তোমার এটা ইউজ করলে ইজিয়ার হয় না। আচ্ছা, এরপর লাস্ট কোয়েশ্চেন, এক্সপ্লেইন ওয়াই দ্য মেটাল স্ট্রিপ ইন দ্য টোস্টার ইনক্রিজ অ্যাজ দ্য, এটা তো পারো, এটা আমি প্রথম কোয়েশ্চেনে মেয়েরা সলভ করছি। টেম্পারেচার বাড়ায় দিলে কি হবে, ভাইব্রেশন অফ দ্য আয়ন্স ইনক্রিজ করবে। ভাইব্রেশন ইনক্রিজ করে, টেম্পারেচার বাড়বে, ভাইব্রেশন অফ আয়ন্স ইনক্রিজ করবে, তার মানে কলিশনও কি হবে, কলিশন ইনক্রিজ করবে, তখন ড্রিফট ভেলোসিটি কি হবে, কমে যাবে। শেষ আনসার। আরো যদি ফার্দার লিখতে হইতো, আই ইকুয়াল টু এন এ ভি কিউ ইকুয়েশনে ড্রিফট ভেলোসিটি কমে যাওয়া মানে কারেন্ট কমে যাওয়া। শেষ। হ্যাঁ, আমাদের শেষ না অ্যাসাইনমেন্ট তাহলে? এখন কত নম্বরে ছিলাম আমরা? আচ্ছা, 15, 16, 17 আর আগের যে একটা ওই গ্রাফ সহ এই কয়টা পার্ট তোমরা নিজেরা বাসায় ট্রাই করো, প্রবলেম হইলে বললো। নেক্সট ক্লাসে উই উইল সলভ কোয়েশ্চেন পেপারস ইনশাআল্লাহ। কোন পেপার আমরা করছি কি কি